আমি ওকে বললাম আমার কাছে তার জন্য খবর আছে। সে জিজ্ঞেস করলো কি খবর। আমি বললাম আমার ধারণা আমি গর্ভবতী হতে পারি, কারণ আমরা একই গ্রাম থেকে। আমার ছেলে আমার স্বামী গ্রামের। ঠিক আছে। আমি ওকে হাসপাতালে নিয়ে গেলাম। 2 ঘন্টা আগে গাড়ি থেকে নেমেছিলাম। আমি আমার ছেলেকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। ওকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর আমার ছেলে আমার কাছে এসেছে। ও আমার কাছে আসার পর আমার মা আমার সঙ্গে কিছু বললেন। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, শুভ সন্ধ্যা ও শুভ কামনা জানিয়ে শুরু করছি জীবন গল্প নিবেদিত অনুষ্ঠান আমার গল্প। সঙ্গে আছি আমি এম.এ. নাইম। আপনারা দেখছেন নিজুম ক্রিয়েটিভ স্টুডিও লিমিটেডের সামাজিক যোগাযোগ মাধ্যমের ইউটিউব ও ফেসবুকে। প্রিয় শ্রোতা, আপনি আপনার গল্প বলতে পারেন আমাদের অনুষ্ঠানে। আপনি আপনার গল্প বলতে আমাদের কল করুন স্ক্রিনে থাকা নম্বরে, অথবা মেইল করুন আমাদের ঠিকানায়। প্রিয় শ্রোতা, কথা বাড়াবো না, ফিরে যাচ্ছি আমার গল্পে। পরিচয় হব অতিথির সাথে। আপনার নাম? কামরুন নাহার কলি। কলি। আচ্ছা, জন্মজেলা? গাইবান্ধা। ঠিক আছে। আপনার বর্তমান বয়স? বর্তমানে 29 বছর। 29 বছর। আচ্ছা, ঠিক আছে, শুরু করেন, আপনার পুরো গল্পটা আমরা শুনতে চাই। দেখো বাবা, আমার মেয়ে এরকম এরকম হয়েছে, তুমি জেনে বুঝে এসে বিয়ে করলে, যদি মনে হয় তারপরে তোমার ফ্যামিলি নিয়ে আসো। ছোটবেলা মানে আমার বাবা আমার বিয়ের পরে মার কাছ থেকে শোনা যে যখন আমি মার পেটে আসি, আমার মা আমার বাবাকে নিউজটা দেয়। দেওয়ার পর আমার বাবা বলে তুমি বাচ্চাটাকে নষ্ট করে ফেলো, এখন আমাদের বেবি চাই না, কারণ আমাদের বিয়ে হয়েছে মাত্র 2 মাস আর আমি চাকরিও করি না, আমি বেকার। তো ন্যাশনালি গ্রামে অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়। তো আমার মাও বোঝে না, এই বাবাকে কিছু ওষুধ এনে দিছে, মা খাইছে। খাওয়ার পরে সে আমার নানিকেও বলে না যে সে এই কাজটা করেছে। তো আমার নানি একদিন ওষুধ দেখে বলতেছে এগুলো কিসের ওষুধ তুমি খাচ্ছ? বলে এরকম এরকম ব্যাপার মা, আমার তো পেটে বাচ্চা আসছে কিন্তু তোমাদের জামাই চায় না, তাই এই ওষুধ খাচ্ছি। আমার নানি আমার মার হাত থেকেও মানে ওষুধের বোতলগুলো নিয়ে একটা আছাড় মেরে ওষুধগুলো ফেলে দেয়, দিয়ে সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর ডাক্তার আমার মাকে বলে যে মা তুমি ছোট মানুষ, তো তোমার বুদ্ধিতে এতটা কুলায় নেই বা বোঝো নাই, তো তোমার পেটে যে আছে তেমন হতে পারে এ অনেক ভাগ্যবান বা ভাগ্যবতী ছেলে না মেয়ে সেটা আমরা জানি না, কিন্তু এ হতে পারে তোমার ভবিষ্যৎ সম্বল, বা এ একটা সময় ডক্টর হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, বা কিছু না কিছু হতে পারে, বা এমনও হতে পারে তুমি আজকে এই সন্তানটা নষ্ট করছো, কালকে তোমার গর্ভে আর সন্তান আল্লাহ নাও দিতে পারে। তখন আমার মা বলে আমি তো বুঝি নাই, না বুঝে আমি ভুল করছি, তো আমার কিভাবে সন্তানটা ঠিকে থাকে ভালো থাকে, আমাকে সে ওষুধ দেন। তখন ডাক্তার নতুন করে ওষুধ দিল, ওষুধ খেয়ে তারপরে আমি যখন 6 মাস, তখন আমার বাবা ঢাকায় গভর্নমেন্ট জব হয়, আব্বা ঢাকায় চলে আসে চাকরির জন্য, আর মা আমাকে নিয়ে গ্রামেই থাকে নানি বাড়িতে। তো আমি পেটে থাকাকালীন আমার খালা বলতো যে তোর যে ছেলে না মেয়ে আমরা জানি না, কিন্তু যদি তোর মেয়ে হয় তাহলে আমার ছেলের বউকে আমি নেব, তবে হ্যাঁ তোর চাঁদ ঝরে পড়তেছে, অসংখ্য তারা উঠতেছে কি দেখে আমি দেখি সবটাই। আচ্ছা, আমি এটাও বললাম বাবা মার সাথে আমি ফ্রি, তো বললাম। তখন ওরা বলতেছে যে তুমি শুধু শুধু টেনশন করতেছো মনে হয় কোনো বিষয় নিয়ে, আল্লাহ ভরসা, আল্লাহর কাছে নামাজ পড়া দোয়া করা। আমি মানে ছোটবেলা থেকে একটু নামাজের প্রতি এমনিও একটু দুর্বলতা বাবা মার কাছ থেকেই পাইছি। তার 1 সপ্তাহ পরে আমার ভাইটা মারা গেল। আমার ওই খালাতো ভাই, যে ভাইয়ের সাথে বিয়ের নিয়ে কথা চলছিল, বা খালাও চাচ্ছিল যে আমার 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 ছেলের বউ হক, বা আমার বাবা মা দিতে দিতে চাচ্ছিল না, তো ওই ভাইটা মারা গেল। মারা যাওয়ার পর খালু একটা অভিযোগ তুলল, ওনার হেপাটাইটিস বি হয়েছিল। মানে যেহেতু ওই যে ইঞ্জিনিয়ার ছিল, বিভিন্ন জায়গায় ঘর সংসার ছিল না, কাজ টাজ করতো, নিজের শরীরের যত্ন নিত না। সো অ্যাট লাস্ট তার হেপাটাইটিস বি, কিন্তু সে চাকরি করায়, মানে আমাকে নেওয়ার জন্যে তার ঘরে, মানে সে চাইছিল যে আমি এমন কিছু, মানে সে এমন কিছু করুক যাতে সবার দেখে মনে হয় আমার বাবা মা গরিব দেখে দিচ্ছে না, এরকম একটা তাদের মনে টেনশন কাজ করছিল, যার ফলে সে বাড়ি গাড়ি এভরিথিং করছিল শুধু আপনাকে নেওয়ার জন্য। হ্যাঁ, আমাকে নেওয়ার জন্য। আমার খালা করাইছিল যে তুমি করো, নিশ্চয়ই ওর বাবা মা দেখে খুশি হবে, প্লিজড হয় এবং বিয়েটা হ্যাঁ দেয়। বিয়েটা দেয়। ভাইয়া মারা গেল, আমরা ওইখানে গেলাম। যাওয়ার পর ওই গ্রামে যাওয়ার পর সবাই একটা কথা বলতো আমি উনার বউ হব, এটা পুরো গ্রাম জানতো। এর জন্যই কোনো বিয়ের মানে তেমন কোনো কেউ বিয়ের প্রপোজাল নিয়ে আসে নাই। যেই আনতো সবাই খালা মামি একটা কথাই বলতো যে আমার ছেলের বউ আছে, আমার ছেলের অন্য কোথাও আমি বিয়ে দিব না, আমার ছেলের বউ আছে। কারণ খালা খালু আমার ভাই নিয়ে যে মুখ ফুটে অনেকবার আমার মার কাছে বলছে, আমার বাবার কাছে বলছে, কিন্তু আমার বাবা আমার মার কথা যে আমি আত্মীয়র সাথে আত্মীয়ত্ব করব না। খালামণি কি একটা কথা বলতো যে তুই তো বলছিলি কালো হলেও নিবি না, তাহলে আমার মেয়ে এখন কালো তুই নিবি কেন, তুই চাস কেন, তুই আর চাবি না, ফর্সা হইলেও তুই চাইছিস। এটা এসে তারা বলার পরে ভাইলা মারা যাওয়ার পরে মাস 2 না যেতেই খালু একটা বিয়ের প্রপোজাল নিয়ে আসলো। খালু প্লাস আমার মামা গ্রাম থেকে একটা বিয়ের প্রপোজাল নিয়ে আসলো।
নিয়ে আসার পরে ওরা যেদিন আসলো সেদিনই মানে দুই পক্ষ মানে দেখে, বিশেষ করে ওই দিনই দেখে আংটি টাংটি পরিয়ে একদম মানে পারে তো ওই এত আনন্দ রাতের বেলায়, মানে বিয়ে যে কাবিনটা হলো এরপরে সাথে সাথে আমার শ্বশুর শুরু করছে আমি আমার বউকে নিয়ে যাব, বাসায় নিয়ে যাব। আমার মা বলে, আমার মা এবং বিশেষ করে আমার মাই রিয়াক্ট করছে যে আমার মেয়ে লেখাপড়া শেষ করলো না, আপনাদের সাথে কথা একরকম, শুরুতেই যদি কথা মানে বিয়ে দিছি মানে তুলে দিতে হবে, শুরুতেই যদি কথা দুই রকম হয় তাহলে কি হবে, তাহলে আমার মেয়ের ফিউচারটা কি হবে। তো বলতেছে যে না, আমরা 2-1 দিন রেখে আমরা আবার ঢাকায় দিয়ে আসবো। তা আমার মা বলে যে না, আমি আসছি মেয়েকে নিয়ে, আমি মেয়েকে নিয়েই যাবো, লাগে জামাই যাবে সাথে, আর যদি না যায় ঠিক আছে থাকবে, পরে উনি 2-3 দিন পরে ওর কাজটা গুছাই ঢাকায় আসবে, এসে বেড়াবে এবং ঈদ করবে আমাদের সাথে। ওকে। তো যাই হোক, এইটা নিয়ে খুব বিশাল বড় একটা গ্যাঞ্জাম বিয়ে বাড়িতেই। তো যাই হোক, এগুলো সবই গেল, ঈদের মধ্যে ছেলে বাড়ি গেল। কিন্তু সে বলল যে দেখো, আমি রাজশাহী বাসা নিব, তুমি ওইখান থেকে পড়াশোনা করবে, এখানে আর করবে না। আমার বাবার বাড়ি রাজশাহী, তো নিচ্ছি না, আমি রাজশাহীতেই থাকি, আমি যেহেতু রাজশাহীতে চাকরি, আমার রাজশাহীতে নিব। তখন আমি বললাম যে ঠিক আছে, তুমি যদি চাও তাহলে আমি যাব, কারণ আমার কাছে মনে হচ্ছে যে আমার সাংসারিক সুখের জন্য হাজব্যান্ডের কথা প্রায়োরিটি দেওয়াটা অনেক বেটার। গেলাম রাজশাহী, ওর সাথে বাসা নিলাম। বাসা নেওয়ার পরে ওরা মানে আমার হাজব্যান্ডেই দেখলাম যে আমার কাছে ফার্নিচার এটা ছিল, বলে তোমার বাবা কিছুই দিবে না, ইয়া করবে না। তাই আমি বলছে যে রাজশাহীতে এগুলো শুরু হয়ে গেছে? হ্যাঁ, প্রথমেই 2 দিন পরেই, মানে 2 দিন মানে সে যে বাসা নিয়ে সে শুরু হয়ে গেছে। তো আমার কাছে বিষয়টা প্রথম অড লাগলো। তাই আমি বললাম যে কেন, ফার্নিচার দেওয়ার তো কথা ছিল না, আর ফার্নিচার যখন উঠে দিবে তখন তো আমার বাবা দিবে, এখন তো উঠে দিচ্ছে না, তুমি নিজস্ব ইচ্ছায় কোথাও বাসার নিচ্ছ, সেখানে আমরা যাচ্ছি থাকছি, সেটা আলাদা বিষয়। তো আব্বাকে বললাম, আব্বা যথারীতি আমার শ্বশুরকে ফোন দিলাম। আমার শ্বশুর আবার খুব চালাক মানুষ, তো বলল যে আমি আমার ছেলেকে মানুষ মানে উনি শিখায় দিয়ে উনি আবার দূরে থাকে যে না আমি বলি নাই। তো যাই হোক, এইভাবে মনে করেন চলতে থাকলো। বিয়ের পরে প্রায় 1 থেকে 1.5 বছর চলে গেল। এর মাঝে আমি জানতে পারলাম ছেলে ইঞ্জিনিয়ার না, আর রাজশাহীতে যে বাসা ভাড়া বা সংসার খরচটা চালায় সেটাও সবকিছুই তার মা আর বাবা বেয়ার করে। আচ্ছা। আমার কাছ থেকে সবকিছু গোপন করে, ইভেন আমার যে জামাটা, আমার যে আপনার কাছে গোপন করছে মানে কি? আম্মা কেন জানি আমাকে ফোনে বলতেছিল, আমি যখন বলতেছিল আম্মা বলতেছিল মাসা খুব তুমি সাবধান, নইলে তুমি ইয়ে করবে, তুমি তোমার চাচার বাসায় থেকে যাও, তুমি যদি ওখানে যেতে না চাও। আমি বলি যে আমার শ্বশুরবাড়ি, শ্বশুর অসুস্থ, না গেলে মানুষ কি বলবে, খারাপ বলবে, মানে মনে হয় যে মার মন, মা বাবার মনে সব কিছু আগেই বলে দেয়, বিশেষ করে মার মনটা। তো যাই হোক, আমি ওখানে যাওয়ার পরে আমি ওদের বলতেছি যে দেখো আমি পরীক্ষা দিতে যাব, আমি অসুস্থ, আমি শরীর ভালো না, কিন্তু আমি পরীক্ষা দিতে যাব, আমাকে রাজশাহী যেতে দাও, আমি বাসায় থাকবো, প্রয়োজনে তুমি থাকো, তোমার বাবা অসুস্থ তুমি থাকো, ডাক্তার দেখাও, আমার তো দরকার নাই। না, ওরা আমাকে পরীক্ষা দিতে তো বলল যে আব্বাকে হসপিটালে ভর্তি দেবে, অ্যাজমার রুগী যেহেতু, যে শ্বাসকষ্টটা প্রবলেম হয় অনেক সময়, নেবুলাইজার লাগে, তো ওইটা ওষুধটা ওনার কাছে ছিল না, তো হসপিটালে নিয়ে গেল। তো আমাকে বলল চলো চলো, তুমিও চলো, তুমি না গেলে কি। এ বলে ভাই আমার ব্যাগটা কিচ্ছু নিতে দেয় না, ইভেন আমার হাতের যে ব্যাগের মধ্যে আমার অর্নামেন্টস ছিল, পরে আমি মানে ওর সাথে চলে যাই, ওইগুলো কিছুই কিন্তু আমার সাথে নেই। এরপর কি হলো, ওর বড় বোন এসে আমার মোবাইলটা দিল, আমার মামা আসছে আবার দেখতে, ফোন করছি আমি মামারে যে মামা এরকম আমার শ্বশুরজি নিয়ে হসপিটালে এসছে, আপনি আসান দেখে যান। এরপর আমার মামা যেহেতু আসছে বলল কি ইয়া তোমার মোবাইল নিয়ে আসছি, তো মোবাইলটা দিয়ে ওর মামার সাথে যাক, ও তো অসুস্থ, মামার সাথে যাক। আমি আমার তো কালকে পরীক্ষা, আমি মামার সাথে যাব কেন, তাই আপনার ঠিক আছে গেলেও আমার অ্যাডমিট কার্ডটা তো সব বাসায়, আমার বাসার চাবি টাবি এগুলো দেন, ব্যাগটা দেন, আমি বাসার থেকে রেডি হয়ে তারপরে যাব। না পরীক্ষা দেওয়া লাগবে না, তোমার এই বছর পরীক্ষা দেওয়া লাগবে না, তুমি পরে পরীক্ষা দিবা। আমি পরে পরীক্ষা দেবো কেন, আমার ছেলের ইয়ে হচ্ছে, আমি পরে পরীক্ষা দেবো কেন, এই বলে মামার সাথে এক কাপড়ে পাঠিয়ে দিল। দেওয়ার পর আমি সেদিন থাকলাম সারাদিন, কোনো ফোন নেই, ওদের কোনো ফোনও নাই, কিচ্ছু নাই। পরে আব্বা বলল যে দেখো মা, তোমার তো কাপড় চোপড় কিছুর দরকার নেই, আমি সব তোমাকে আবার দেব, তুমি আমার একমাত্র মেয়ে, আর আমার যা আছে সব তোমাদের 2 ভাই বোনের, এখানে অন্য কোনো ব্যক্তির না, তুমি পরীক্ষা দিতে চাইলে আমি সব অ্যারেঞ্জ করে দিচ্ছি, তুমি যে পরীক্ষা দিয়ে আসো, তোমার চাচার গেলে তখন যদি আরও টর্চার পরিমাণটা বেশি হয়ে যায়, এরকম আমার মনেও বিভিন্ন প্রশ্ন আসলো। কারণ সে যদি আমাকে অরিজিনালি ভালোবাসতো তাহলে তো আমাকে এক কাপড়ে এভাবে বের করে দিতে পারতো না। পরে আমি ওখান থেকে এই সব কিছু থেকে আমি বেরিয়ে আসি, একটা মিউচুয়াল ডিভোর্স আমাদের হয়। বেরিয়ে আসার কয় বছরের মাথায় আপনার ডিভোর্সটা হয়ে 1.5 বছর, 1.5 বছরের মাথায়? 1.5 বছরের মাথায়। যাই হোক, এসব গেল, আমি আবার MBA ঢাকা ট্যুর আসি, আমি MBA কমপ্লিট করলাম, কারণ যেহেতু আর একটা সেমিস্টার ছিল, ওনারা বলতেছিল যে তুমি একটা সেমিস্টারের জন্য আর ঢাকায় নিও না, ট্রান্সফার করে তুমি এখানে এসে কমপ্লিট করো, আমরা তোমাকে ওইভাবে স্কোপ দিব। যেহেতু MBA শুক্র শনি ক্লাস ছিল, তো আমি রেগুলার বৃহস্পতিবার 2টা ট্রেনের আসিয়ে যেতাম, ক্লাস করতাম, চাচার বাসায় 2 দিন থাকতাম, আবার শনিবার রাতে
10টা 10:30 ট্রেনে ঢাকায় ব্যাক করতাম। এভাবে আমার মানে প্রায় 6টা মাস চলল। এরপর এমবিএটা কমপ্লিট করলাম। পরে যাই হোক আমি চাকরি পেলাম নিজের যোগ্যতায়, কারো হেল্প ছাড়া। তো চাকরি করতে করতে বছরখানেক গেল, যাওয়ার পর ব্যাংকে চাকরি হয়ে গেল। এভাবে ব্যাংকে চাকরি হওয়ার 6 মাস পরে আমি মানে বাবা মার সাথে ঈদ করতে গ্রামে গেলাম। গ্রামে যাওয়ার পর ঘটক একটা প্রপোজাল জোর করেই নিয়ে আসলো, যেটা প্রপোজাল আগেও বলছে, আমি বলে দিছিলাম যে আমি আর বিয়ে শাদী করব না, আর ওই গ্রামের ছেলেকে তো আর করবই না এরকম। কারণ যেহেতু একই গ্রামের ছেলেটাও আমার এক্স হাজবেন্ডের গ্রামেরই পাশাপাশি গ্রামে, জোর করেই নিয়ে আসলো। আমরা গাড়িতে উঠবো তার 2 ঘন্টা আগে ঘটক ছেলেকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে বলল যে ছেলে দেখতে আসলো। দেখতে আসার সাথে সাথে আম্মা একটা কথা বলল যে দেখো বাবা, আমার মেয়ে এরকম এরকম হয়েছে, তুমি জেনে বুঝে এসে বিয়ে করলে যদি মনে হয় তারপরে তোমার ফ্যামিলি নিয়ে আসো, তার আগে না। তার আগ পর্যন্ত হ্যাঁ। ছেলেটা কি ব্যাচেলর ছিল, মানে ওনার আগে কোনো? না, আগে কোনো বিয়ে হয়নি। ওকে। তো ছেলেটা হাসি মুখে ওখানেই বলতেছে আমি সব জেনে বুঝে আসছি, আমার কোনো আপত্তি নাই। ছেলেটা আপনাকে চিনতো আগে থেকে? না, আমাকে চিনতো না। কথা হয়নি? না, কোনোদিনই কথা হয়নি। ওই দিনই আমাদের ফার্স্ট কথা। তো ছেলেটা তার কার্ড দিল, আমাকে বলল আপনার কোনো কার্ড আছে? তো আমি ন্যাচারালি যেহেতু ব্যাংকের যেমনই কার্ডটা আছে দিয়ে দিছি। এরপর ছেলেটা প্রায় সময় আমাকে ফোন দিত, বাট আমি রিসিভ করতাম না। আমি আরও আম্মাকে এইটা তুমি যেহেতু অ্যাভয়েড করতেছো, সো আমরা আর এটা ইয়ে করতেছি না। পরে যাই হোক, তারপর আমার কথাই গেল যে না, আমি বললাম যে দূর, মানুষ কত রকম হয়, এগুলি তুমি বাদ দাও, এগুলি নিয়ে মনে ধরে রাখো না। ও তো হ্যাঁ, তো এই কথাটা বলার আগে আমাকে আবার কসম করিয়ে নিয়েছিল যে বলো যে কথা দেন, আপনি আমাকে কথা দেন যে আপনি বিয়েটা ভেঙে দিবেন না। তো আমি কথা দিয়েছিলাম, সো আমি আর নড়তে পারি নাই যে না, আমি বিয়েটা ভেঙে, কারণ আমি যদি না বলি তাহলে কিন্তু বিয়েটা ভেঙে যায়, আর হয় না। পরের সপ্তাহে বাবা মা গেল ওদের ওইখানে। যাওয়ার পর ওদের আচরণ ভালো লাগে নাই, আমার বাবা মার লাগে নাই। আমার বাবা মা, ভাই গেছে, ছোট ভাই, আচরণ ভালো লাগে নাই। তো কাবিন নিয়ে বার্গেনিং, ওরা বলতেছে 2 লাখ টাকা কাবিন দিব, ছেলে বলতেছে 2 লাখ টাকা কাবিন দিব। তো আমাকে এসএমএসও করলো যে আমি আপনাকে 2 লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করতে চাচ্ছি, বাট আপনার বাবা মা কাবিন অনেক বেশি চাচ্ছে, 6 লাখ টাকা চাচ্ছে, কিন্তু আমার তো এটা সামর্থ্য নাই, ইসলামের তো আপনি জানেনই, তা আপনি যদি একটু বলেন আপনার বাবা মাকে। তখন আমি চিন্তা করলাম যে একটা মানুষ ভালোবেসে জেনে বুঝে তো আসতেছে, তাকে তো আমি কিছু হাইড করি নাই, সো আমার এখানে ভয় কিসের। তো আমি বাবাকে, আমার ছোট ভাইকে ফোনে বললাম যে যা কাবিন দিতে চাইছে সে তাই দিয়ে রাজি হোক, আমার কাবিনের দরকার নেই, আমি টাকা দিয়ে কি করবো, আমি অন্য টাকা নিব কেন, এরকম একটা বিষয় বললাম। আর সংসার করলে সারা জীবন 20 লাখ টাকা থাকলেও করবে, না থাকলেও করবে, 2 লাখ টাকা তো এটা তো করবে, এরকম একটা বললাম। তো যাই হোক, ও ওইখানে বিয়ে ঠিক করে আসলো, আব্বা মা ঠিক করে এসে আমার মা বলল যে মা, ওইখানে যাওয়ার পর আমার কিছু অ্যাটিটিউড ভালো লাগে না। বিয়ে হয় নাই তোমার, তার আগেই তোমার হাজবেন্ড তার ভাবির বদনাম গায়, তোমার শাশুড়ি তার বড় ছেলে বউয়ের বদনাম গায়, তাহলে এরা যে তোমার বদনাম গাবে না 2 দিন পরে, তার কি গ্যারান্টি তুমি দিতে পারো? ওকে, সামহাও ওনাদের কালচারটা আপনাদের সঙ্গে ম্যাচ করছিল না। কোনোভাবেই না, কোনোভাবেই কোনো ইয়েতে আসে না। তারপর আমি বললাম অসুবিধা না, আমি যেহেতু ইনকাম করি, আর দুজন মিলে ইনকাম করলে মোটামুটি কোনো না কোনোভাবে চলে যাবে, আল্লাহ ভরসা। মানুষ তো ও তো নিজে থেকে আসতেছে। আর এই বিষয়গুলো সে আমাকে আগে থেকেই সাবধান করতেছিল, আমাকে বলতেছিল যে দেখেন এই বিষয়গুলো নিয়ে কথা উঠবে, ইয়া করবে, আপনি এগুলি বিষয় ধইরেন না এবং কারো কথায় কান দিয়েন না। তো যাই হোক, ও তো ওইখানে বিয়ে ঠিক করে আসলো। আব্বা মা ঠিক করে এসে আমার মা বলল যে মা, ওইখানে যাওয়ার পর আমার কিছু অ্যাটিটিউড ভালো লাগে না। বিয়ে হয় নাই তোমার, তার আগেই তোমার হাজবেন্ড তার ভাবির বদনাম গায়, তোমার শাশুড়ি তার বড় ছেলে বউয়ের বদনাম গায়, তাহলে এরা যে তোমার বদনাম গাবে না 2 দিন পরে, তার কি গ্যারান্টি তুমি দিতে পারো? আচ্ছা, যেরকম দেখো ভাবি না একটা জিনিস বাঁকা চোখে নিছে। কি বাঁকা চোখে নিছে? মাত্র 50,000 টাকা দিছে আব্বাকে না কাটার জন্য। এই জিনিসটা ভাবি খুব বাঁকাভাবে নিছে। ভাবি আমাকে ভাইয়ের সামনে কেমন ইনসাল্ট করছে এরকম বলতেছে। তো আমি বলতেছি যে দেখো, এটা নিয়ে তো এত বেশি ম্যাটার হওয়ার বিষয় না। আর ভাবির এত বদনাম গেছে, সেই ভাবি নিয়ে এখন এত মাথা ঘামাচ্ছ। ট্রু। ভাবি তো খারাপ। তো বলে হ্যাঁ আসলে ভাবি খারাপ। তখন গেল অ্যাভয়েড করলো, মানে আমাকে শোনায় নিল আগে।
শোনায় নিয়ে পরে আবার? অ্যাভয়েড করতেছে, হ্যাঁ তারপর তারপর অ্যাভয়েড করলো। যাওয়ার পর একদিন পরে এসে বলতেছে আমার অফিসে ভালো বিহেভ করতেছে না বসেরা, লোনটা শোধ করে দিতে হবে, লোনটা শোধ না করলে বসেরা ভালো বিহেভ করতেছে না, 40,000 টাকা তার যেটা লোন আছে। তো ভাইয়া এটা জানছে, যায় না, ভাবি বলছে, ভাবির বাপের বাড়ি থেকে 30,000 টাকা নিয়ে এসে সেটা নিয়ে এসে সেটা দিয়ে অন্তত লোনটা ক্লোজ করতে। আমার কাছে খুব আশ্চর্য লাগলো, যেইভাবে এত খারাপ ছিল সেইভাবে বাপের বাড়ি থেকে 30,000 টাকা, যেভাবে ভাই এত টাকা থাকা সত্ত্বেও মানে বিয়ে করার মানে বিয়ের সময় 1 পয়সাও দিল না, ইভেন বউকে যে নতুন বউকে একটা গিফট দিতে হয় সেটাও দিল না। মানে কি বলবো বলার এখানে আসলে নিজের কাছেই খুব আশ্চর্য লাগছে জীবনের। তো আমি বললাম যে এটা তো আমার দৃষ্টিতে ভালো না, যে ভাবি কেন দিবে, ভাইয়ের থাকলে ভাই যদি দেয় সেটা আলাদা বিষয়, ভাই দিবে না, ভাবি কেন বাপের বাড়ি টাকা এনে দিবে। তো পরে আমি বললাম যে যেহেতু যে বিয়ের গিফট থেকে টাকা উঠছিল আমার কাছে প্রায় 10-15 হাজার টাকা ছিল, সব মিলা ওর হাতে 20,000 টাকা তুলে দিলাম, দিয়ে বললাম যে এটা তুমি দিয়ে দাও, দিয়ে আর বাকি 20,000 টাকা আস্তে আস্তে প্রত্যেক মাসে স্যালারি থেকে দিব, এটা বললাম। আমরা কোথাও ঘুরতেও গেলাম না, কোথাও না, আমার বাবার বাড়িতেই থাকা। এর মধ্যে এখন আমি বলবো কিছু প্রেশার ক্রিয়েট করবো, বাসা নাও, তো টাকা কই? বাসা ভাড়া নিতে গেলেও তো টাকা লাগবে, অ্যাডভান্স দিতে হবে, করতে হবে, টাকা না থাকলে কেউ তো আর বাসায় দিবে না। তখন আম্মা বিষয়টা বুঝলো, তখন ও বলতেছিল যে আমি বাইরে থাকি, তুমি এখানে থাকো। আমার কাছে বিষয়টা এরকম যে বিয়ে হয়েছে, ও এক জায়গায় থাকবে, আমি এক জায়গায় থাকবে, এটা কেন? আমার তখন আম্মা বলল ঠিক আছে, তোমরা যতদিন তোমাদের সমস্যা শোধ না হয় তোমরা এখানেই থাকো, যদি পারো কিছু কন্ট্রিবিউট করো তোমার শ্বশুরের সাথে, না পারলে না করো। প্রথম ওই যে লোনটা, যেহেতু লোনের টাকাটা মনে করেন আমি দিচ্ছিলাম, কিছু না বলে আম্মাকে দেখালাম, দেখায় আম্মা বলে যে চুপ করে রেখে দেয়, এত দরকার নেই, এই পোলাপান এগুলি করে অনেক, যেহেতু আমারও ওরকম এজ না যে আমি ওরকম প্রেমে পড়বো এরকম কিছু। পরে আস্তে আস্তে এভাবে মেসেজ দেওয়া তো আর বাড়তেই থাকলো, কন্টিনিউয়াস মেসেজ দিতে থাকে, এবং মেসেজের অ্যান্সার না দিলে মানুষ কত বিজি, একটা অ্যান্সারও দেয় না, একটা ফোনও দেয় না, মানে জাস্ট যেভাবে আমাকে পটানো যায় 10 দিন মেসেজ পেতে পেতে একদিন আমিও একটু মন হবে যে না, তো পরে আস্তে আস্তে ফোনে কথাও শুরু হলো আমাদের। কথা শুরু হওয়ার পর সে আমাকে ইমোশনালি কিছু ব্ল্যাকমেল করলো। ইমোশনালি ব্ল্যাকমেল বলতে সে শুরু করলো বলতেছে যে আমি গরিব দেখে আমাকে বিয়ে করবেন না। আমার এই জিনিসটা খুব ইমোশনাল আঘাত করলো, কারণ আমার প্রিভিয়াসে আমার ভাইটা কিন্তু মারা গিয়েছে যে সে গরিব দেখে তাকে দায় নাই। আমার খালা কিন্তু সবসময় ওকে আমাদেরটা মানে যে ডিভোর্স হওয়ার পরে বলতো যে আমার ছেলের সাথে যদি দিতি তাহলে তোর মেয়ের কপালটা এরকম হইতো না, আমি কোনোদিন কি তোর মেয়েকে এত কষ্ট দিতাম? আর আমার ছেলে মানে আমার কাছে মনে হয়েছে যে আমি নিজে একটু অপরাধী হয়ে গেছি। পরে আমি বললাম যে ঠিক আছে, আপনার যদি এত আমাকে বিয়ে করে ইচ্ছে থাকে তো আপনার ফ্যামিলি সহ আসেন। তো তার ফ্যামিলি সহ আসলো, আসার পর দেখার পর তারা আবার দাওয়াত করলো। এর মাঝে সে একদিন আমাকে ফোনে বলতেছে যে আমি আপনাকে একটু কথা বলবো, এই কথার প্রেক্ষিতে আপনি বিয়ে ভেঙে দিবেন না। আমাদের বিয়েটা প্রায় 50% তখন মানে প্রসেসিং চলতেছে, 50% হয়ে গেছে। হ্যাঁ, ওর সাইড থেকে 100%, আমাদের সাইড থেকে 50%। তখন ও বলতেছে যে দেখেন আমি আপনার এক্স হাজব্যান্ডের ফ্রেন্ড, আমি ওর বাসায় থেকেছি, ওর বাসায় থেকে আমি 2টা বছর ইন্টারে থেকে 2টা বছর পড়াশোনা করেছি, যে কথাটা আমাকে ঘটক বলেছিল। ওকে, তারপর যাই হোক, এখন এর পরে এটা বলার পর আমি একটু থমালাম, এবং পরের দিন বাবা মার সাথে শেয়ারও করলাম বিষয়টা। শেয়ার করার পর আমার বাবা আমাকে একটা কথা বলল, বাবা মা দুইজনই বলল, মা এই বিয়েটা তাহলে আর করো না, কারণ ও আসতেছে আসলে তোমাকে ভালোবেসে বিয়ে করার জন্য না, ও প্রথম আসতেছে লোভ করে, দ্বিতীয় আসতেছে ওর বন্ধুর মানে একটা রিভেঞ্জ হয়তো তা সে নিবে। মানে এ ধরনের কথা আপনার বাবা মা বলল যে আসলে মনে হচ্ছে না আমার কাছে ছেলেটা ওইভাবে এখন আর ভালো লাগছে না, প্রথম থেকেই লাগে নেই, কারণ স্ট্যাটাস বলে একটা কথা থাকে, কিন্তু তুমি যেহেতু অ্যাভয়েড করছো, সো আমরা আর এটা করতেছি না। পরে যাই হোক, তারপর আমার কথাই গেল যে না, আমি বললাম যে ধুর, মানুষ কত রকম হয়, এগুলি তুমি বাদ দাও, এগুলি মনে ধরে রাখো না। ও তো হ্যাঁ, তো এই কথাটা বলার আগে আমাকে আবার কসম করিয়ে নিয়েছিল যে বলো যে কথা দেন, আপনি আমাকে কথা দেন যে আপনি বিয়েটা ভেঙে দিবেন না। তো আমি কথা দিয়েছিলাম, সো আমি আর নড়তে পারিনি যে না আমি বিয়েটা কারণ আমি যদি না বলি তাহলে কিন্তু বিয়েটা ভেঙে যায়, আর হয় না। পরের সপ্তাহে বাবা মা গেল ওদের ওখানে, যাওয়ার পর ওদের আচরণ ভালো লাগেনি, আমার বাবা মার লাগেনি, আমার বাবা মা ভাই গেছে, ছোট ভাই, আচরণ ভালো লাগে নাই। তো কাবিন নিয়ে বার্গেনিং, ওরা বলতেছে 2 লাখ টাকা কাবিন দিব। ছেলে বলতেছে 2 লাখ টাকা কাবিন। তো আমাকে এসএমএসও করলো যে আমি আপনাকে 2 লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করতে চাচ্ছি, বাট আপনার বাবা কাবিন অনেক বেশি 6 লাখ টাকা চাচ্ছে, কিন্তু আমার তো এটা সামর্থ্য নাই, ইসলামে তো আপনি জানেনই, তা আপনি যদি একটু বলেন আপনার বাবা মাকে। তখন আমি চিন্তা করলাম যে একটা মানুষ ভালোবেসে জেনে বুঝাইতে আসতেছে, তাকে তো আমি কিছু হাইড করি নাই,
সো আমার এখানে ভয় কিসের? তো আমি বাবা মাকে, আমার ছোট ভাইকে বললাম যে যা কাবিন দিতে চাইছে তাই দিয়ে রাজি হও, আমার কাবিনের দরকার নেই, আমি টাকা দিয়ে কি করব, আমি অন্যের টাকা নিব কেন, এরকম একটা বিষয় বললাম। আর সংসার করলেও সারা জীবন 20 লাখ টাকার থাকলেও করবে, না থাকলেও করবে, 2 লাখ টাকা তো এটাতেও করবে, এরকম একটা বললাম। তো যাই হোক, ওখানে বিয়ে ঠিক করে আসে, আব্বা আম্মা ঠিক করে আসো। আমার মা বলল যে মা, ওখানে যাওয়ার পর আমার কিছু অ্যাটিটিউড ভালো লাগে নাই, বিয়ে হয় নাই তোমার, তার আগেই তোমার হাজবেন্ড তার ভাবির বদনাম গায়, তোমার শাশুড়ি তার বড় ছেলে বউয়ের বদনাম গায়, তাহলে এরা যে তোমার বদনাম গাবে না 2 দিন পরে, তার কি গ্যারেন্টি তুমি দিতে পারো? তো ওকে, সামনাদের কালচারটা আপনাদের সঙ্গে ম্যাচ করছিল না। না, কোনোভাবেই কোনো ইয়াতেই আসে না। তারপর আমি বললাম অসুবিধা না, আমি যেতে ইনকাম করি, আর দুজন মিলে ইনকাম করলে মোটামুটি কোনো না কোনোভাবে চলে যাবে, আল্লাহ ভরসা, মানুষকে মানুষ। তো ও তো নিজে থেকে আসতেছে, আর এই বিষয়গুলো সে আমাকে আগে থেকে সাবধান করতেছিল, আমাকে বলতেছিল যে দেখেন এই বিষয়গুলো নিয়ে কথা উঠবে, এই করবে, আপনি এইগুলি বিষয় ধরিলেন না এবং কারো কথায় কান দিয়েন না। তো যাই হোক, ও তো বিয়ে পড়ানোর ঠিক কয়েকদিন আগে আমরা নিজেরাই সবাই শপিং করছি। এটাও ঠিক যে আমার বাবা মাও শপিং করছে এবং ও টাকা পয়সা নিয়ে আমাদের বাসায় আসছে, আমাকে বলছে যে 30,000 টাকার মধ্যে শপিং শেষ করতে হবে। জি। এর আমার অত বেশি অ্যাবিলিটি নাই, আর যদি বলেন তাহলে আমাকে লোন করতে হবে। অলরেডি সে 40,000 টাকা লোন করছে অফিস থেকে বিয়ের জন্য। তা আমি চিন্তা করছি সংসার যেহেতু দুজনার, সো এত লোন করে নিজেদের কাঁধে বোঝা বাড়ায় লাভ নাই। কারণ পরে আমি বলছি যে না, আপনি অল্প টাকা লোন করেন, আমি অল্প টাকায় শপিং করব। আমি 30,000 টাকায় আমার ওভারঅল সব শপিং শেষ করি। আর আমার বাবা তো বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে সব টোটালি নিজেই করতেছে। সো আমি বলতেছি আপনাদের তাহলে ওইভাবেও খরচ করার দরকার নাই, কারণ আমার সংসারে যদি লোডটা বাড়ে তাহলে তো চিন্তাটা তো আমারই হবে। এই চিন্তাটা আমি করছি। ও আবার আরেকটা কথা বলে যে দেখেন বিয়ের দিন অনেক আত্মীয় স্বজন থাকবে, থাকবে, আমি চাই না আপনাকে ওইভাবে প্রেশার করতে সবার সামনে। তো আমরা তো জানি যে আপনার এটা সেকেন্ড ম্যারেজ, তো আপনার কাজই কে? সেকেন্ড ম্যারেজের কথা না বলে আপনি ওখানে বললেন যে সেকেন্ড ম্যারেজ, কিন্তু কুমারী লেখেন, ওখানে ডিভোর্সটা লিখতে দিয়েন না। এটা আপনি বললেন? আমি না, ছেলে আমাকে বলল। তো আমি এটা বাবাকে সকালে বললাম, বলার পর বাবা বলল যে একটু বাঁকাভাবেই নিল। তো বলল যে আচ্ছা ঠিক আছে, ওরা যদি কাজীকে বলতে পারে, ম্যানেজ করতে পারে, আমার এটা নিয়ে ইয়া নাই। কাজী আসলো, কাজী আসার পরও আব্বা বলে কি যে দেখেন বিয়েটা হচ্ছে শরীয়ত সম্মত হইল কিনা আপনার সেটা বিষয়, কুমারী না ডিভোর্স এটা তো বিষয় না, আপনি তো এটা জেনে বুঝে করতেছে, এটা তো ফ্যামিলিগতভাবে বিয়ে। আর এটা তো এমন না যে 50 লাখ টাকা কাবিন, যেখানে আমার এটা লিখতেই হবে, মাত্র 2 লাখ টাকা কাবিন, এটা তো কাবিনের মধ্যেও পড়ে না, কারণ এটা হচ্ছে 2014 সালে মরে কাজী লিখছে। লিখার পরে 2 লাখ টাকা কাবিন আমাদের বিয়ে হইল। বিয়ের পর থেকে শুরু, বিয়ে যেদিন হইল পরের দিন থেকে একদিন পরে সে আমাকে তার বাবার বাসায় নিয়ে যায় নাই, তার ভাইয়ের বাসায় নিয়ে যায় নাই, কোথাও নিয়ে যায় না, আমার বাবার বাসায় রাখছে। ঘর জামাই যেটা বলে, আমাকে বলতেছে যে বাসা নিতে গেলে তো সময় লাগবে, তো আমরা কয়দিন এখানেই থাকি। ঠিক আছে থাকি, সমস্যা কি? তো এরপরে আব্বা দিল ফার্নিচার কেনার জন্য কিছু টাকা, যে ঠিক আছে যেহেতু তোমরা আমাদের সাথে আছো, আপাতত কিছু ফার্নিচার নিয়ে আসো যেটা দিয়ে অন্তত চলো, এরপরে তো আমি তো ফার্নিচার পরে দিব। সেটা ওদের সামনে আর বলে নাই। আব্বা আমাকে বলল তো 50,000 টাকার মতো দিল, এটা দিয়ে আমরা একটা খাট, স্টিলের শোকেস, একটা আলমিরা, একদম টুকটাক আর কি, যেটা কাপড় চোপড় রাখার জন্য একান্তই দরকার। আমি বললাম যে তোমার মা অসুস্থ, তুমি এখানে আছো, ঠিক আছে তুমি যাচ্ছ, তাহলে আমিও তোমার সাথে তোমার ভাইয়ের বাসায়, বলে ভাইয়ের বাসায় পরিবেশ ভালো না, তুমি যে থাকতে পারবা? আমি বলি হ্যাঁ পারবো না কেন, বিয়ে যখন করছি তখন তো থাকতে হবে, সব জায়গায় মানাইতে হবে। গেলাম ভাইয়ের বাসায়, যেয়ে দেখলাম এক রুম, ওরকম ভাবে না বস্তিতে এক রুম নিয়ে তাকে থাকতে দিছে। যাই হোক, সেটা যার যার পার্সোনাল ব্যাপার, এখানে আমার বলার কিছু নাই। আমি জোর করে থাকলাম, বলতে গেলে ওর সাথে জোর করে গেলাম এবং জোর করে থাকলাম। ওখান থেকে আসার পরে আমাকে বলতেছে যে এরকম দেখো ভাবি না একটা জিনিস বাঁকা চোখে নিছে। কি বাঁকা চোখে নিছে? 50,000 টাকা মাত্র দিছে আব্বাকে না কাটার জন্য। এই জিনিসটা ভাবির খুব বাঁকাভাবে নিছে। ভাবি আমাকে ভাইয়ের সামনে কেমন ইনসাল্ট করছে এরকম বলতেছে। তা আমি বলতেছি যে দেখো, এটা নিয়ে তো এত বেশি ম্যাটার হওয়ার বিষয় না। আর ভাবির এত বদনাম গাইছো, সেই ভাবি নিয়ে এখন এত মাথা ব্যথা কেন? ভাবি তো খারাপ। তুমি বলে হ্যাঁ আসলে ভাবি খারাপ। তখন গেল
অ্যাভয়েড করলো, মানে আমাকে শোনায় নিল, আগে শোনায় নিয়ে পরে আবার হ্যাঁ, তারপরে তারপর গেল। এটা যাওয়ার পর একদিন পরে এসে বলতেছে আমার অফিসে ভালো বিহেভ করতেছে না, বসেরা লোনটা শোধ করে দিতে হবে, লোনটা শোধ না করলে বসেরা ভালো বিহেভ করতেছে না, 40,000 টাকা তারা যেটা লোন আছে। তো হচ্ছে ভাইয়া এটা জানছে যে আমি জানা ভাবি বলছে ভাবির বাপের বাড়ির থেকে 30,000 টাকা নিয়ে আসে, সেটা নিয়ে আসছে, নিয়ে এসে সেটা দিয়ে অন্তত লোনটা ক্লোজ করতে। আমার কাছে খুব আশ্চর্য লাগলো, যেভাবে এত খারাপ ছিল সেইভাবে বাপের বাড়ির থেকে 30,000 টাকা, যেভাবে এত টাকা থাকার সত্ত্বেও বিয়ে করার মানে বিয়ের সময় 1 পয়সাও দিল না, ইভেন বউকে যে নতুন বউকে একটু গিফট দিতে হয় সেটাও দিল না। মানে কি বলবো, বলার এখানে আসলে নিজের কাছে খুব আশ্চর্য লাগছে জীবনের। তা আমি বললাম যে এটা তো আমার দৃষ্টিতে ভালো না, যে ভাবি কেন দিবে, ভাইয়ের থাকলে ভাই যদি দেয় সেটা আলাদা বিষয়, ভাই দিবে না, ভাবি কেন বাপের বাড়ির টাকা এনে দিবে। তো পরে আমি বললাম যে যেহেতু বিয়ের গিফট থেকে টাকা উঠছিল, আমার কাছে প্রায় 10-15 হাজার টাকা ছিল, সব মিনার ওর হাতে 20,000 টাকা তুলে দিলাম, দিয়ে বললাম যে এটা তুমি দিয়ে দাও, দিয়ে আর বাকি 20,000 টাকা আস্তে আস্তে প্রত্যেক মাসের স্যালারি থেকে দিব। এটা বললাম। আমরা কোথাও ঘুরতেও গেলাম না, কোথাও না, আমার বাবার বাড়িতেই থাকা। এর মধ্যে এখন আমি বলবো কি যে প্রেশার ক্রিয়েট করব, বাসা নাও, তো টাকা কই, বাসা ভাড়া নিতে গেলে তো টাকা লাগবে, অ্যাডভান্স দিতে হবে, করতে হবে, টাকা না থাকলে কেউ তো আর বাসায় দিবেন না। তখন আমরা বিষয়টা বুঝলো, তখন ও বলতেছিল যে আমাকে বলতেছিল যে আমি বাইরে থাকি, তুমি এখানে থাকো। আমার কাছে বিষয়টা এরকম যে বিয়ে হয়েছে, ও এক জায়গায় থাকবে, আমি এক জায়গায় থাকবো, এটা কেমন? তখন আম্মা বললো ঠিক আছে, তোমরা যতদিন তোমাদের সমস্যা সলভ না হয় তোমরা এখানেই থাকো, যদি পারো কিছু কন্ট্রিবিউট করো, তোমার শ্বশুরের সাথে, না পারলে না করো। প্রথম ওই যে লোনটা, যেহেতু লোনের টাকাটা মনে করেন আমি দিচ্ছিলাম, না, এখানে আমার যেটা জানালে লোনটা আপনি শোধ করছেন কেন? কারণ তার স্যালারি হচ্ছে অনলি ফর 18,000 টাকা। হ্যাঁ, এখন ওইটা দিয়ে তো কি ও বাবা মাকে দিবে, না নিজের যাওয়া আসার খরচ? তখন আপনি থাকতেন কই? তখনও থাকতাম বাবার বাসায়। বাবা বাসায় থাকবেন, বাবা বাসায় থেকে হাজবেন্ডের লোন পরিশোধ করতেছেন। অনেকটা মানে দিয়ে চলে আসে, আমি বলছি যে তোমার স্যালারি ওঠার দরকার না, ওটা দিয়ে লোনটা হোক, আমি চালাচ্ছি। আমি এদিকে ম্যাস ফার্স্ট নাইট। তো তাকে রাত 2টার সময় 2:30টার দিকে ফোন দেওয়ার কোনো দরকার হয় না। একটা ম্যাচুর, যেহেতু আমরা ভাবির সাথে রিলেশনটা তার ভালো না, সে ফোনটা নিল, সে আমাকে বোঝালো যে দেখো ভাবি তো এরকমই, ভাবি যে মানুষের কিভাবে দ্বন্দ্ব লাগবে সেই বিষয়টাই কাজ করে, এরকম বললো, একটু বাঁকা করে বললো আমাকে। তখন আমি ন্যাচুরালি ওটা ভুলে গেলাম, অ্যাভয়েড করে গেলাম। যেদিন আমরা মানে যাব ওদের বাসায়, ওর ভাইয়ের বাসায় যাব দাওয়াত দিতে, আমার বাবা, আমার ছোট ভাই, আমি, আমার হাজব্যান্ড, মানে আমরা সবাই মিলেই যাব, একসাথেই যাব। তো সেদিন তার মোবাইলে আমি ওই রোজন বিছানা শুয়ে থেকে মোবাইলটা টিপতে হঠাৎ গড গিফটেড বের হয়ে গেছে ওর সামনে এটা বেজে উঠছে এবং ওর সামনে ও তখন মোবাইলটা যখন দাঁত ভেঙে দিব, দাঁত ভাঙার জবাব দিব, ছেড়ে দিব, এই কথাগুলো ছিল, তখন মোবাইলটা আমার কাছ থেকে কেড়ে নিয়ে সাথে সাথে ডিলিট করে ফেলে। ডিলিট করে আমাকে বলে যে সরি আসলে যারা ভালো হয় তাদের মনে হয় সামনে আল্লাহ এভাবে বের হয়ে যায়, এটা তো আমি আসলে জানি না, আমি ভাবিকে গেছিলাম, যেহেতু লামিয়াকে দেখতে গেছিলাম, ও ছোট, খুব কাঁদতেছিল আমার জন্য, আমি এজন্য গেছিলাম, যে ভাবি বিভিন্ন কথা বলতেছিল, তো বলে আসছি যে ভাবির মনটা খুশি থাকে। আমার তো ভাবিকে মন খুশি করার জন্য বলছি, এটা আউট আমি রেকর্ড করে ফেলছি, তুমি এটা নিয়ে প্লিজ এরকম করো না, ভাইবো না, কোনো টেনশন করো না, কোনো করো না। তারপর যাই হোক এটা আমাকে বোঝাইলো। তখন আমি চিন্তা করলাম যে কারোর মধ্যে অশান্তি বা কোনো কিছু ধরে রেখে লাভ নেই, ঠিক আছে, আমি যদি একটা করি তো আমার বাবা মারও কষ্ট পাবে, কারণ আমার বাবা মা তো না করছিল, আমি তো শুনি নাই, আমার এই জিনিসটা আসলো। তো আমি চিন্তা করলাম যে খারাপ যদি হয়ে থাকে, খারাপকেও তো মানুষ ভালো করতে পারে, আমিও চেষ্টা করে যাই, আমি তো খারাপ না, বা আমি তো কারোর সাথে খারাপ করিনি। পরে ও আমাকে অনেক বোঝাইলো, করলো, পরে আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে পরে সবার সাথেই আমার ভাসুরের বাসায় গেলাম। ঈদ করার পরে আমরা সবাই ঘুরলাম ফিরলাম, আনন্দই করলাম। এভাবে আমি লোন পরিশোধ করে মানে প্রায় শেষের দিকে চলে আসছিল লোন, ওই মাসে লোনের টাকাটা দিলে প্রায় শেষ। তো তখন আমি আবার জানতে পারলাম, ও বলতেছে যে ফোনে আমাকে বলতেছে যে একটা কথা বলবো, তুমি রাগ করবা না তো? আমি বলছি যে কি বলবা, রাগ করার কি আছে, বলে যে তুমি শুনলে তো রাগ হবা। তো এরকম আমার আরও আগে বিয়ের আগে 20,000 টাকারও বেশি লোন ছিল, বিভিন্ন প্রজেক্টে করছি, তখন টাকাটা রিটার্ন দিইনি, খরচ হয়ে গেছে সংসারে বিভিন্ন কাজে, তো আরও 20,000 টাকা লোনটা বেড়ে দেওয়া হলো 40 থেকে 60, তাহলে এই 20,000 টাকা পরিশোধ করতে হবে। ইন মিন টাইম ফোনের মানে ওদের কথোপকথন রেকর্ড, মন খারাপ, হ্যাঁ, সব মিলে যাচ্ছে।
তো পরে যাই হোক আমি কি বলবো আসলে এই বিষয়গুলো মানে বলার মতো মানে কাউকে কিছু বলবো সবাই বলবা যে শুরুতে তোমার এত যদি সমস্যা হয় তাহলে আর বাকিটা জীবন কিভাবে চলবা, সবাই এরকমই হয়তো বা বলবে বা কিছু না কিছু হয়তো বা বলবে। এই জন্য আর কাউকে কিছু না বলে এভাবে চলতে থাকলো। আর বাবা মার বাসায় থাকলাম, ওই টাকাটাও আমি বললাম যে ঠিক আছে তাহলে আমি এই টাকাটা করতেছি। এভাবে মানে দুইজন লোন শোধ করার পরে আমি ডিসেম্বরের দিকে, আমার বিয়ে হয় সেপ্টেম্বরে, ডিসেম্বরের শেষের দিকে 25 তারিখে আমাদের স্যালারি হয়। তো শেষের দিকে আমি বললাম যে এবার হ্যাঁ এর মাঝে আমার শাশুড়ি একদিন ফোন করে, শ্বশুর শাশুড়ি দুজনে একদিন ফোন করে বলতেছে, মা দেখো আমাদের এরকম বড় ছেলের বাচ্চা হতে নিয়ে একটা প্রবলেম হয়েছে, প্রায় 7-8 বছর পরে তাদের মেয়ের কনসেপ্ট করছে, বাচ্চা হয় না, তো তুমি ভুলটা করো না, তুমি আমাদের একটা বংশধর দেখাও প্রথম। তখন তার ছেলের ঘরে একটা নাতনি ছিল না, নাতিটা ছিল না। তো আমার শ্বশুরের একটা চাহিদা যে আমাকে একটা বংশধর দেখাও মা, আমিও চাই তোমার ঘরে একটা সন্তান আসুক। তো যেহেতু একটা মুরব্বী মানুষ বলছে, আর আমার ফ্যামিলি, আমার বাবা মাও বলতেছিল যে এখন একটা বাচ্চা হলে আমি মানুষ করে দিতে পারবো। আমার মা বলতেছিল যে হ্যাঁ এখন আমি একা আছি, আমি এখন আমার ছেলে বউ নাই, এখন যদি তোমরা থাকো আমি মানুষ করে দিতে পারবো, এটা বলতেছিল। আর আলাদা থাকলেও মনে করো যে আমার কাছে সকালে দিয়ে গেলা, পরে যাওয়ার অফিস থেকে ফেরার পথে নিয়ে গেলাম, সমস্যা হবে না, এরকম একটা তো তখন আমি চিন্তাভাবনা সব বিলায় যখন সবাই চাচ্ছে, তো আমিও চিন্তা করলাম যে ঠিক আছে আমি বাচ্চাটা নিয়ে নিই। তো গড গিফটেড মানে 1 মাস থেকে 1.5 মাসের মাথায় কনসেপ্ট করে ফেললাম। ডিসেম্বরে যেহেতু আমি কনসেপ্ট করে ফেলছি, আমি একবারও গ্রামে যাই নাই। তো আমি ওকে বললাম যে দেখো মোটামুটি আমাদের লোনটা প্রায় শোধ হয়ে আসছে, এখন এই মাসে চলো আমরা তোমার গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি। সে বলতেছে না আমি গ্রামের বাড়ি যাব, আমার কোনো টাকা পয়সা নাই, আমার হাতে কিছু নাই, তোমার বাবা মাকে গেলে প্রথম নতুন মানুষ দিতে হবে, করতে হবে। তো আমি বললাম যে ঠিক আছে সব আমি কিনবো, এই বলে আমি নিজে ওর সাথে আমি সবার আত্মীয় স্বজন মানে যার যা কেনাকাটা করা প্লাস হচ্ছে বাজার করার জন্য আলাদা করে টাকা রাখা, সব কিছু করে ওর হাতে দিলাম, হিসেব করে আলাদা আলাদা হিসেব করে, এই 5,000 দিয়ে এই শপিং, এই 5,000 দিয়ে এই খাবার দাবার, এভাবে হিসেব করে তার হাতে দিলাম। আমার বাবা এদিকে গাড়ি ঠিক করলো, ঠিক করে বলছে ঠিক আছে আমার মেয়ে জামাই যখন যাবে তাহলে একবার আমি আমার গ্রামও ঘুরে দেখাই নিয়ে আসবো আমার জামাইকে, আর মেয়েও যাবে যে ওদের গ্রামটা ঘুরে দেখে আসবে, একটা পরিচিতি হয়ে যাবে, গেট টুগেদার হয়ে যাবে। যাওয়ার পরে আমার শ্বশুরকে সবগুলি দিলাম, ও আমাদের বাড়ি ঘুরলো, আমি ওদের বাড়ি ঘুরলাম। তো ভাইয়া বিশ্বাস করো না, আমি যে ওখানে যা দেখি ওদের বাড়িতেও মানে আমার মামা আমায় কথাটা বলছিল, দেখেছে তুমি আসলে এখানে দিও না, তো কিন্তু ওই যে আমার আমার ফ্যামিলি দিল। তো যে দেখে ভাইয়া মানে শোয়ার মতো একটা খাটও নাই। তা আমি সবকিছু চিন্তা করলাম যে যাক নাই অসুবিধা নাই, আমি তো আসি। তা আমি বুঝলাম যে ওর ওইখানে যেহেতু গ্রামের মানে সবাই মানে এই জন্য আমাকে নিতে চায় নাই, যে নিলে তার পরিবেশটা আমি জেনে যাব, সব মিলাই সে নিতে চায় না। এবং তার মানে সবার সামনে তার ইমোশনটা বোকা মানে সবাই জানে খুব ভালো ছেলে, কিন্তু তার যে ক্যারেক্টার বা তার যে টাকা পয়সা চাহিদা বা সেটা তার শুধুমাত্র আমি জানি। এখন আমি গেলে তো এই জিনিসগুলো সবার সামনে ওপেন হয়ে যাবে, সে মানে চাচ্ছিল না ওপেন করতে। পরে যাই হোক আমি ওইখান থেকে আমরা আবার 1 দিন থেকে 2 দিন পরে আমরা আবার ঢাকায় ব্যাক করি, ব্যাক করে অফিস টফিস সবাই শুরু করি। এর মধ্যে আমি মানে সে বলতেছিল আমার এই চাকরিটা ভাল লাগতেছে না, এখানে চাকরি সুইটেবল না, আমাকে অন্য কোথাও মানে তার ডিমান্ডই কিছু মানে ভালো চাকরি দাও। তো আমার বাবা বলল তো তুমি আমার মেয়ের ব্যাংকে জব করবা? তো বলে হ্যাঁ করব, তো ব্যাংকে জব করব, কোনো সমস্যা নাই। তো আব্বু ওভাবে ট্রাই করতে থাকলো যে ঠিক আছে দেখি ব্যাংকে যদি হয়, লবিং টবিং ধরে যদি হয়, চিন্তাভাবনা করলো, গেল তার ইন্টারভিউ কল করলো, ইন্টারভিউতে গেল এবং ইন্টারভিউতে এমন কিছু ভুল করলো যে ভুলগুলো মানে একটা এডুকেটেড ছেলে করতে পারে আমি কখনো কল্পনাই করি নাই। সেই ইন্টারভিউ বোর্ডে হাত নাড়ায় কথা বলছে এবং মানে তাতে পছন্দ হয়নি মোট কথা। পরে ওকে ডিনাই করলো যে না আসলে ওর তো যোগ্য না। যাই হোক পরে আমি বললাম যে ঠিক আছে এখানে যেহেতু সমস্যা হয়েছে আরও অনেক জায়গায় পরীক্ষা দিবা, তুমি এখান থেকে শিখে তুমি পরে অন্য জায়গায় আরও ভালো বেটার করবা। ও মাঝে মাঝে বলতে ধুর আমার ভালো লাগে বা আমাকে সুইসাইড করতে মন চায়, মনে হয় যে ট্রেনের নিচে মাথা দিয়ে জীবন ভাল লাগে না। মানে আমার কাছে এসে খুবই ফ্রাস্ট্রেশন, মানে আমাকে ভালোবাসবে, আমি যেহেতু একটা প্রেগনেন্ট, ভালোবাসবে কোথায়, আমাকে এসে ফ্রাস্ট্রেশন দেখায়। তো আমি নিজে জব করি, পারলে বাবা মার সাথে কিছু কন্ট্রিবিউট করি, না পারলে নাই। ও মানে ওর লোন পরিশোধ শেষ, সব শেষ, একবার শেষ। এরপরে ওর বাবার ক্যান্সার ধরা পড়লো। এটা আর একটু মানে আমার শ্বশুর যেহেতু ক্যান্সার ধরা পড়ছে আমারও খারাপ লাগছে যে একটা মানুষ অসুস্থ। তো ওনার ট্রিটমেন্ট চলতেছে তখন আমার 3 মাস বেবি পেটে, 3 মাস। তো আমি কি করলাম, একদিন তাকে মানে সে বেতন পাইলো, আমি কখনো আমার শ্বশুর শাশুড়িকে কিছু দিবে সেটার জন্য আমি কোনোদিন বলিনি, কিন্তু আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি কালকে স্যালারি পেলে, যেহেতু এই পর্যন্ত আমি তার সব দায়িত্ব পালন করে আসছি, তো তুমি স্যালারি পেলা, কয় টাকা কি খরচ করলা, কারণ এখন তো লোন নাই, টাকাটা কোথায় কিভাবে খরচ করলে আমি সেটা হিসাবটা চাইলাম, কয় টাকা খরচ করলে কি। সে আমাকে হিসাব দিল না, উল্টা মানে আমার বেবি পেটে আছে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। এই প্রথম গায়ে হাত তুললাম,
মানে ধাক্কা দিল যে তুমি সরে দাও, তুমি এগুলি জিজ্ঞেস করতেছো কেন? আব্বে আম্মা আবার ওটা দেখতে পেল, দেখতে পেয়ে আম্মা বলল কি, ইয়ে বাবা তুমি বাইরে কোথায় যাচ্ছিলে, সেখানে যাওয়া ঘরে কথা কাটাকাটি করো, এটা এরকম একটু বললেন। আমি বললাম যে প্লিজ তুমি এখন মুহূর্তে যেও না, তুমি বসো, তুমি পড়ো। ও একটু বসলো, বসে বসে ও চলে গেল ওর কাজে। ও চলে গেল, ও আর আমাকে হিসাব দিল না। তো আমি যেহেতু সে ধাক্কা দিছে, আমি ওকে একটা কথা দিলাম যে আজকের পর থেকে কসম করতেছি যে তোমার টাকা পয়সা তুমি কি করবা না করবা সেই হিসাবটা আমি আর কোনোদিন চাইবো না। কারণ যেহেতু তুমি আমার বেবি পেটে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিছো, আমার একটা ইনসিডেন্ট হতে পারতো। তারপর আম্মা ওই দিন আমি সারাদিন শুয়েছিলাম, আম্মা ডাক্তারের কাছে আমাকে নিয়ে গেল। ও আমার কোনো খোঁজও নিল না যে আমার ওয়াইফ কেমন আছে, কি আছে, বা ডাক্তারের কাছে নিল বা ডাক্তার কি বললো না বললো, কোনো কিছু না। আমার নিজের পকেটের পয়সা দিয়ে চিকিৎসা করে আসলো, কারণ আমার টাকা মনে করেন ওইভাবে আর নেই। আমার যাওয়া আসা সব মিলে অত মানে আর থাকে না আমার হাতে যে আমি ডাক্তার দেখাবো বা এক্সট্রা কোনো খরচ করব। ইভেন আমার খাবারটা আমার বাবাই কেনে, এক্সট্রা যে খাবারটা সেটা আমার বাবা কেনে। আমার হাজব্যান্ড কোনো দিন এনেও বলে না যে এটা আমি আমার ওয়াইফের জন্য আনছি বা এটা সেটা। তো যাই হোক, এরপরে 1 মাস পরে আর 1 মাস পরে আমরা দেখি মার্চ মাসে সে কী করলো, আমার সাথে ফোনে ওভার ফোনে আমি ফোন দিয়েছি যে কখন কি অবস্থা, বাসায় কখন আসবো। ফোনে আমাকে এত নোংরা ভাষায় গালাগালি করলো, আর তোর বাসা আমি যাব না। আমার এভাবে বলছে তোর বাসা আমি যাব না, তুই আর মাসে। ওর মুখের ভাষাটা খুবই জঘন্য খারাপ ছিল, যে গ্রামের ছেলেরা যেরকম আর কি যখন বাসায় গেলে সেই করতো। আম্মা ও বাসায় গেছে, আম্মা ফোন দিছে যে ও এরকম বাসায় আসছে। তো এটা আমাকে জানাই দিল যাতে আমি টেনশন না করি। আমি বাসায় আসার পরে সে আমার সাথে শুরু করলো। তা আম্মা আবার এসে বুঝাইলো, অনেক বুঝাইলো, দুইজনকে বুঝাইলো যে দেখো তোমরা দুইজনেই বিয়ে করছো, তোমাদের তো কেউ জোর করে বিয়ে দেয় নাই, আর কেউ করে নাই, ফোর্সও করে নাই। আর ওর যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে যদি তোমরা এরকম করো। তো যাই হোক বুঝাইছে। পরের দিন কি করলো, ও সকালবেলা উঠেই ওর ব্যাগপত্র এবং ওর সার্টিফিকেট, ওর টাকা পয়সা আর ওর কাপড় চোপড় সবসময় আব্বা ইস্ত্রি করে নিয়ে আসতো, আব্বার কাপড়ের সাথে আব্বা। ও কোনোদিন একদিনও নিজের কাপড় নিজে ইস্ত্রি করে নাই বা নিজে নিয়েও যায় নাই। আমাকে বলল যে আমার কাপড় চোপড় দাও। তো আম্মা বলল যে ও যে ইস্ত্রি করা আসছে ব্যাগটা নিয়ে এসে আম্মা আবার বের করে সুন্দর মতো ইস্ত্রি করার কাপড়গুলো দিয়ে দিল, যে ওর কাপড় ও চাচ্ছে ও নিয়ে হয়তোবা বলতেছে। আমাকে বলতেছে আমি ইন্টারভিউ দিতে যাব একটা ওখানে, আমার গাজীপুর যাব, আমি 2 দিন পরে আসব। এটা বলতেছে। আমি বিশ্বাস করে আমি বললাম যে ঠিক আছে। আমার শ্বশুরকে আমি জানিয়ে দিলাম, ও বাসা থেকে বের হয়ে গেল। যাওয়ার পর আমার শ্বশুরকে বললাম, বলার পর আচ্ছা ঠিক আছে। ও কি করলো, ও গাজীপুর গেল না, ইন্টারভিউ দিতে গেল না, ও ভাইয়ের বাসায় গেল। ভাইয়ের বাসায় যে বসে আছে, বসে থেকে আমাকে ফোন দিছে, বলছে যে তোমার বাসা আমি আর যাবো না, যদি যাই তো তোমার মা তোমার বাবা আমাকে একটা মোটরসাইকেল 2 লাখ টাকা দিবে। মোটরসাইকেল দিবে সেটা আলাদা বিষয়, কিন্তু মোটরসাইকেলের জন্য 2 লাখ টাকা দিবে, এটা কেমন বিষয়? আমার তো 50,000 টাকা দিলেও মোটরসাইকেল কিনতে পাওয়া যায়, যদি এতই মোটরসাইকেল আমাদের দরকার হয়। আর আমাদের তো মোটরসাইকেলের দরকার নেই, মোটরসাইকেল দিয়ে কি করব? যে এখানে আমরা করতেছি না, মানে তার শর্তই ওটা মোটরসাইকেল দিতে হবে। এখন মানে মোট কথা হলো টাকার দরকার তার। তখন আমার মা দেখলো যে মেয়েটা তো খুব খারাপ অবস্থা। এদিকে আমার শ্বশুর শাশুড়ির সাথে কিন্তু আমি কন্টিনিউয়াস ঘন্টার পর ঘন্টা ফোন দিয়েছি যে মা আপনার ছেলেকে বোঝান, আসতে বলেন, এরকম অবস্থা, আমার শরীরে একটা ক্ষতি হয়ে গেলে তখন কে রেসপন্সিবিলিটি নেবে? সে বাসায় আসলো না, ইভেন আব্বার হাতে ফোন দিল, আব্বার ফোনও ধরলো না। পরের দিন সে আমাকে ফোন দিয়ে বলতেছে যে ঠিক আছে, আমার শ্বশুরও বলছে, আগে আমার শ্বশুর শাশুড়ি বলছে আমার ফোন রাতে আব্বা অফ করে দিছে। যে এত কথা বলে, এত লোড নিলে আমার মেয়েটা তো বাঁচবে না, কারণ একটা অ্যাক্সিডেন্ট হলে তো 2টাই যাবে। তো পরে আর ওই সময় আমার এমন মানে অস্থির লাগতো, মানে আমি নিজেও স্থির থাকতে পারতাম না। মানসিক একটা প্রেশার। সকালবেলা আমার শ্বশুর আমার মোবাইলে ফোন দিল, আমার ফোন বন্ধ পেয়ে ফোন দিল, দিয়ে বলতেছে যে মা যাই হোক অনেক কিছু হয়েছে, তুমি একটু তোমার মার বা তোমার বাবারে নিয়ে যাও, যাই আমার ছেলেরে নিয়ে আসো, ভাইয়ের বাসায় যেই নিয়ে আসো, আমার ছেলে বোকা, বয়স কম, আর রাগ করে গেছে, লজ্জায় আসতে পারতেছে না। তো আব্বা বলে ঠিক আছে, আসতে পারতেছে না, তাহলে তোমার ছোট ভাইয়ের পাঠাই, আমাদের যাওয়ার দরকার নেই, তোমার ছোট ভাইয়ের সাথে চলে আসবে সে, তার যদি এতই লজ্জা থাকে। তখন ও বলে যে ও আমাকে ফোনে বলতেছে যে দেখো তোমার ছোট ভাই আসলে আসবো না, তুমি আর তোমার মা অথবা তোমার বাবা যে কোনো একজন আসতে হবে। তো গেলাম আমি, আমার মা বলল যে ঠিক আছে যা হয় হবে, কি বলে সেটাই শুনি, যাই কি হয়েছে দেখি কি বলে, কারণ আমার মেয়ের জীবন আগে না, আমার অন্য কিছু আগে। গেল, যাওয়ার পরে সেখানে যাওয়ার পর তার ভাবি তো অসংখ্য মানে
উল্টাপাল্টা কথা শোনাইলো আমাদের অনেক কথা যেটা মানে বলার মতো না। আমার দেবররা কি দিছেন, আমার ইয়া কি দিছেন, আপনাদের সাথে বিয়ে দিছি দেখে আমার দেবররা এরকম নির্যাতন করতেছেন, আর শারীরিক মানসিক টর্চার করতেছেন, মানে অনেক কথা, আরও কথা বলে আমাদের মানে যত অকথ্য ভাষায় গালাগালি করা যায়। তার ভাই শুনলো, সেও শুনলো। তো তখন আম্মা কিছু কথা সে মিথ্যা বলছিল, আম্মা মুখের উপর বলল যে বাবা তুমিও তো একটা মায়ের সাথে কথা, তুমি তো বলো না এই কথাগুলো, কিন্তু তোমাকে আমি কোনোদিন বলছি? সে বললেন না। তাহলে তুমি এখানে এসে কেন মিথ্যা কথাগুলো বললা, কেন তোমার বাবার কাছে মিথ্যা কথা বললা? বলে আমি তো বলি না। তখন আম্মা বলতেছি দেখো তুমি বড় ভাই, তোমার বড় ভাই তোমার সামনে আছে, সো তুমি বিচার করো এখন যে এই ছেলেটা কেমন মিথ্যা। তো বলে যে ঠিক আছে আন্টি, ওর যাবে তবে ও আরও বলল যে মোটরসাইকেলের জন্য টাকা। তখন আম্মা বললে যে আমার মেয়ের জীবন আগে, টাকাটা আগে না। তুমি এরকম কয় টাকা চাও, কয় টাকার মোটরসাইকেল, এটা কি আমরা দিতে পারবো না? তোমার এই যে চাকরি, সরি, এরকম বলো। ইভেন আমার মার হাত ধরেও ক্ষমা চাইলো যে আমি না বুঝে অনেক কথা বলে ফেলছি, ভুল করছি, ক্ষমা চাইলো। আম্মা বললো যে যেহেতু ছেলে হইলে তো ক্ষমা করতাম, অসুবিধা নাই, ঠিক আছে তোমরা যদি হ্যাপি থাকো। পরে আম্মা 1.5 লাখ টাকা দিয়ে দিল। এরপরে ওর ফার্মাসিউটিক্যালসে চাকরি হয়ে গেল। ওর যখন মানে চাকরিটা পেলো, মানে তখন আমার সাথে আরেকটু দুর্ব্যবহার বলতো, মানে তার তো ভালো কিছু হয়ে গেছে, এখন তার আমার সাথে দরকার নেই, আমার সাথে দুর্ব্যবহার করেছে। ইভেন আমার বাচ্চা হওয়ার টোটাল খরচ কিন্তু আমার বাবা বের করছে, সে 1 পয়সাও দেয় না। ইভেন তার ভাই বা তার কাছে আমি নিজের টাকা দিয়েছি, নিজে 5,000 টাকা দিয়ে বসে যে কোনো কিছু যদি লাগে তোমার কাছে, যেহেতু তুমি এই মুহূর্তে চাকরি ছেড়ে দিচ্ছ, হয়তো টাকা পাচ্ছ না, তো এই টাকাটা তুমি রাখো, যদি আমার প্রয়োজনে কিছু লাগে বা কোনো কিছু লাগলে সেই টাকা দিয়ে কি করছে, সেই টাকা দিয়ে তার অফিস কলিগদের সাথে রেস্টুরেন্টে খাইছে। বাট আমার বাচ্চা বা আমার জন্য বা একটু মিষ্টিও নিয়ে আসে নাই, সেও না, তার ভাইও না, কেউ না। আমার এত খারাপ লাগলো। শুধু তাই না, আবার কি করলো, সেদিন আপেল কিনে নিয়ে আসছে, নিয়ে এসে কেটে, যেহেতু প্রথম ছেলে, আমার শাশুড়িকে আমি সাথে রাখছি প্রথম থেকে, আমার বাবা মা তাকে নিয়ে আসছে, ইভেন আমার সাথে হসপিটালে আছেও। সে একটা আপেল কাটছে, আপেল কেটে তার মাকে বলতেছে খাও, আমার বাবাকে বলতেছে খাও, কিন্তু আমার মাকে আমি ওখানে শুয়ে শুয়ে দেখতেছি, আমার মাকে একবারও বলতেছে না যে মা তুমি নাও, এগুলো খুব দুঃখজনক। মা তুমি নাও, এটা বলতেছে না। তো আমার মা নিজে থেকে সে যে ওই প্লেট থেকে একটা আপেলের টুকরো নিল, নিয়ে এসে খাইলো। তবে আমার এটা ভালো লাগছে যে আমার মা ওটা বুঝতে দেয় না, আমার মা বুঝছে, হয়তো আমার মেয়েটা বুঝলে কষ্ট পাবে। তো এটা আমি একসময় আমার হাজবেন্ডকে বলছিলাম, সে অস্বীকার করছিলাম, বলে না আমি সবাইকে বলছি। তো যাক, বাচ্চা হওয়ার পর, এরপরে বাচ্চা হইলো, সে কি করলো, চাকরি পাওয়ার 1 মাস এখান থেকে বাসা থেকে অফিস পড়লো, ওর অফিসে গাড়ি নিয়ে যায়। 1 মাস পরে সে চলে গেল। যার পর বলতেছে যে শোনো, তুমি যদি আমার সাথে সংসার করতে, আমি আর ওখানে যাব না, আমার ওখানে সংসার করতে ভালো লাগে না, তুমি আমার সাথে সংসার করতে চাইলে গাজীপুর চলে আসো। আমি বললাম ঠিক আছে, আমি গাজীপুরে সংসার করব, বাচ্চা নিয়ে আমি গাজীপুরে আসবো, তুমি ওইখানে বাসা নাও। ওর কথায় কথায় একটা ছিল যে আমি তোমার সাথে সংসার করবো না, আমি চলে যাব, বাচ্চা হয়েছে কি, বাচ্চা দিয়ে তুমি আটকাতে পারবা, এটা বলো। ও বললো আমি গাজীপুরবাসী, আমি বললাম গাজীপুরই আমি যাবো, আমি গাজীপুর, কারণ আমার তখন চাকরির হচ্ছে শুরুর পর্যায়ে, আচ্ছা, মানে আমি পার্মানেন্ট না তখন। তো যাওয়ার ফলে কিন্তু আমি চাকরি ছেড়ে দিলে আমার কোনো নাই, যে আমার কথা হচ্ছে তুমি যদি স্বাবলম্বী হও তাহলে তোমার টাকায় আমি চলতে পারবো, আমার কোনো সমস্যা নেই। ও তখন বলতেছে, যখন দেখলো যে আমি বাসা নেওয়ার জন্য প্রেশার, তো তখন কয়েকদিন যাওয়ার পর বলতেছে ঠিক আছে, এখানে বাসা নিলে বাচ্চাকে দেখবে আমি বলি চাকরি ছেড়ে দিব, আর নইলে তুমি যাকে পারো যে তাকে দিয়ে বাচ্চা দেখা মানুষ করবো, আমার তো একটা সমস্যা না। তো বলতেছে যে না ঠিক আছে, আব্বা বলছে বাসা নিতে না করছে, আব্বার চিকিৎসা অনেক খরচ, ঠিক আছে বাসা নিব না, ওখানেই থাকে, আমি আসতেছি। এ বলে সে আসলো। আসার পরে সে তার মানে যা বেতন পাইলো সেটা নিয়ে আসলো, নিয়ে আসার পরে সে বলতেছে যে আমাদের মা ছেলেকে কিছু শপিং করে দিল, দিয়ে সে সব টাকা নিয়ে বাড়ি চলে গেল, বললো কিছু টাকা বাড়ি আগে পাঠাই দিছে, বলতেছে যে এই টাকা দিয়ে কোরবানি দিব। তো আমি বললাম যে ঠিক আছে, তা আমি তো অসুস্থ, আমি যেতে পারছি না, তুমি যাও, গত ঈদ আমার সাথে করছো, এই তোমার বাবা মার সাথে করো। তো বাড়ি চলে গেল। যাওয়ার পরে আমি আশা করতেছিলাম যে পরের দিন আমার হাজবেন্ড যেহেতু কোরবানি দিচ্ছে, সেখান থেকে আমার জন্য কিছু নিয়ে আসবে, অবশ্যই আমি এটার হকদার, আমার সন্তান এটার হকদার। সেটা নিয়ে তো আসলোই না, উল্টা আরও আমার সাথে দেখা যায় আমার মানে আমি বাসায় আসি, আমি ঈদ করলাম কিনা, কি খাইলাম, কোনো খোঁজই নাই। সে বাড়ি গেছে তার মতো, আমি আমার মতো। আমার জন্য একটা সকালবেলা আমি তো ওয়েট করতেছিলাম যে আমার হাজব্যান্ড সকালবেলা ফোন করে বলবে যে ঈদ মোবারক, উঠে তুমি বাচ্চাকে রেডি করো, তুমি রেডি হও, মানে আমি এক্সপেক্ট করতেছিলাম। বাট এরকম কিছুই না। বিয়ের পর থেকে আমি অসংখ্যবার এগুলি নিয়ে বলছি যে দেখো তুমি তো কখনো আমাকে ফোন দাও না, খোঁজ নাও না, আমি কোথায় থাকলাম, কি করলাম, তোমার এগুলি কোনো ব্যাপারই না। বলে চাকরি করে একটা শিক্ষিত এডুকেটেড মেয়েরে বিয়ে করছি, আমি কি কোনো বাচ্চারে বিয়ে করছি যে আমি সারাদিন ফোন করে খোঁজ নিব, এরকম বলতাম বিয়ের আগে এত ফোন, এত SMS, এখন বিয়ের পরে কিছুই নেই,
বলে বিয়ের পরে এখন তো বউ হয়েছে, এখন তো আর তখন তো বিয়ে করার জন্য পটানো লাগছে, এই কথাটা আবার বলছে। সে কিছু নিয়ে আসলো না। পরে ঢাকায় আমার সাথে উল্টা আরও ফোনেই ঝগড়া হইলো কয়েকবার। ঝগড়া হওয়ার পরে সে ঢাকায় আসলো, বাসায় আসলো, আমার বাসায় আসলো, আমাদের সাথে আসলো, দেখা করলো। করার পর সে বলতেছিল যে, আমি তাকে বললাম যে দেখো এটা কি, আমি কি একটুও দাবিদার না, আমি কি এই তোমার প্রথম টাকায় কোরবানি হচ্ছে, এটা কি আমি দাবিদার না, আমি কি একটু হকদার না, তুমি আমার জন্য তো নিয়ে আসতে পারতে। বলে আমি অফিসে গেছি, অফিস থেকে কিভাবে নিয়ে আসবো, ও ভাবি নিয়ে আসছে, ভাবি বলছিল ভাবি নিয়ে আসছে, ভাবর বাসা থেকে নিয়ে আসবো। সে ভাবি বাসা থেকে ভাবিরটা নিয়ে আসলো আর কি, ভাবি নিয়ে আসছিল খাওয়ার জন্য বাসায়, সেটা নিয়ে আসলো। তো যাই হোক নিয়ে আসছে। আমি আমার বাবা মার কাছে ওভাবে প্রেজেন্ট না করে আমি বলতেছি যে আমার শাশুড়ি এটা পাঠাইছে তোমাদের জন্য, এভাবে প্রেজেন্ট করছে। তো তারা তার জানে না যে আমাদের ভেতরেই ভেটে থাকে, এগুলি বিছায় দাও তাহলে বসতে পারবে। আমার বাবা মা সারা জার্নি করে আমাদের সাথে গেছে, কেউ শুতেও পারতেছে না, বসতেও পারতেছে না, আর আমি বাচ্চাটারে নিয়ে শোয়াইতেও পারতেছে না। পরে আমি পাশের বাড়ির এক প্রতিবেশীর ঘরে যেয়ে বাচ্চাটাকে নিয়ে কিছুক্ষণ শুয়েছিলাম, তখন আমার বাচ্চা হলো 6 মাসের। তো এটা নিয়ে আমাকে অনেক কথা শুনতে হয়েছে, তারা নিজেদের ঠিক না করে আমাকে অনেক কথা শুনাইছে যে এরকম। পরে আমি আমার শ্বশুর মারা যাওয়ার পর তার বাসার সব ফার্নিচার আমিই কিনি, যে আমার সন্তানের জন্য আমার দরকার, কারণ ঈদে যাব, আমি সব সময় যাব, আমার শ্বশুর নাই তো কি হয়েছে, ওইটা তো আমার বাসা। তো আমার শ্বশুর আবার মারা যাওয়ার আগে আমাকে কয়েকটা কথা বলছিল। আমার শ্বশুর খুবই ভালো একটা মানুষ ছিল। তো উনি আমাকে বলছিল যে মা, আমার তো অত বেশি সম্পদ নাই, যার সম্পদ আছে তোমার তো বাবার অনেক আছে, সেটা দিয়ে তোমার আমার ছেলের তো সুন্দর চলে যাবে, কিন্তু আমার বড় ছেলে তো শ্বশুর বাড়ি থেকেও কিছু পায় নাই, আর কিছু নাই, আমার এই সম্পদগুলো যদি আমি আমার বড় ছেলেকে দিয়ে যাই তোমার কোনো আপত্তি থাকবে? আমাকে এটা জিজ্ঞেস করছে। আমি বলছি যে আব্বা, আপনার সব সম্পদ যদি আপনার সবাইকে দিয়ে দেন, আমাকে যদি এক ফোঁটা সম্পদও না দেন, আমার কোনো আপত্তি নেই, শুধু আপনি আপনার দোয়াটা দিয়ে যাবেন, আমি পারবো, আমি এই শহরে প্রতিষ্ঠিত হইতে পারবো। তো উনি বলে যে ঠিক আছে মা, তোমার যখন আপত্তি নেই। তো উনি মৃত্যুর আগে ওনার সব সম্পদ, বেশিরভাগ 99% সম্পত্তি তার বড় ছেলের নামে লিখে দিয়ে গেছে, আর 1% শুনি যে 2টা একটা মাটির ঘর নাকি তার নামে দিয়ে গেছে। তো আমার ওইটা নিয়ে কোনো হেডেক নেই, ইভেন আমার এখন বউ তো ওগুলি নিয়ে কোনো ভাবনা নেই। আমার শ্বশুরের অনুষ্ঠান হলো, বড় করে সব হলো, এর মাঝে আমার শাশুড়ি, আমি রেগুলার খোঁজ নিই যে মা আপনার কিছু লাগবে কিনা, কারণ আমার শ্বশুর থাকতে হয়তো বা যে জিনিসগুলো দিছে ছেলের কাছে লজ্জায় তো সেই কথাগুলো নাও বলতে পারে। তো আমি জিজ্ঞেস করি, আমি রেগুলার ফোন দিয়ে জিজ্ঞেস করি। তো একদিন কি করছে, সে আমাকে, আমি ফোন দিছি জিজ্ঞেস করতেছি, সে আমাকে এত উল্টাপাল্টা ভাষায় ফোনে গালাগালি করতেছে। এরপরে বাসায় এসে আমার সাথে, আমি আবার মা বাবার সাথে সবই মোটামুটি শেয়ার করি। আমি বলতেছি মা এরকম এরকম বলছি, এই হয়েছে। এটা নিয়ে এক পর্যায়ে আমি চিল্লাচিল্লি করে পরে আমার অজ্ঞান হয়ে যাই, সেন্সলেসলি, যে বাথরুমে ঢুকে সেন্সলেস হয়ে যায়। পরে আম্মা, যেহেতু আমি সেন্সলেস হয়েছি, এই জন্য আম্মার মাথাটা উবেই। তখন আম্মা বলছে যে তোমার মা এগুলি এগুলি বলছে কেন? বলছে তোমাকে আমরা দিছি, কেন তুমিও বলবা, তোমার মাকেও দিয়ে বলবা, তো সবাই বলবা, তার মানে কি আমরা কি টাকার মেশিন? তোমার কাছে আমরা অন্য কিছুই না? আমরা মা বাবার এতটুকু সম্মান পাই না? ঠিক আছে, যদি এটাই হয় তাহলে তুমি এই মুহূর্তে তোমার বউ বাচ্চাকে নিয়ে বের হয়ে যাও। কিভাবে তুমি তোমার বউয়ের চাকরি করাবা, কিভাবে কি করবা সেটা তুমি জানো, আমি জানি না। এটা আমার মা ডাইরেক্ট বলল। তখন আমি ওর বোরকা পরে রেডি হলাম যে চলো আমি এক কাপড়ে বের হয়ে যাব, তুমি কোথায় রাখবা রাখো, আমার চাকরি দরকার নেই। তো সে তখন আমার উল্টা বুঝাইলো। আমার শ্বশুর আমাকে যাইতে বলছে যে আমি যাব। কেন যাব? আমি বাড়ির ছিলে, তাই আমি যাব। গেল না, থাকলো। এরপরে আমি সেভারাল টাইম তাকে বলতেছি যে যেহেতু আমার শাশুড়ি গ্রামে একা থাকে, আমরা বাসায় নেই, পাশাপাশি আমার মার বাসায় পাশে বাসা নেই। বাসা নিলে আমার দেখা যাবে বাচ্চাটাকে মার কাছে সকালে রেখে গেলাম, বিকেলে নিয়ে গেলাম, অফিস থেকে ফেরার পথে নিয়ে গেলাম। সে বলতেছে না, আমি বাসা নিলে গাজীপুর নিব, আমার মারে নিয়ে গাজীপুর বাসা নিব। আশ্চর্য, তোমার বউ চাকরি করে ঢাকায়, তুমি খালি গাজীপুর টানো। গাজীপুর মানে বউ বাঁচার কোনো দায়িত্ব তার নেওয়ার কোনো ইচ্ছা নেই, নিতে বললেই মানে তার রাগারাগি, উল্টাপাল্টা কথা। এভাবে চলল। ও বলতেছে যে আমার এখান থেকে দূরে হয়, তুমি রামপুরার দিকে বাসানো। আমি বললাম যে খরচকে দিবা? ও বলতেছে খরচ আমি দিতে পারবো না, তুমি দিবা, কারণ আমার এই যে টাকা পয়সা এগুলোই, ও যে বাবার অনুষ্ঠান করছি, এখানে অনেক প্রায় 1.5 লাখ টাকা খরচ গেছে, ভাই থেকে লোন করে নিছি, এগুলি ভাইকে দিতে হচ্ছে। তারপরে আরও অনেক কিছু বলে মানে সে নাকি তার টাকা ভাইকে দিতে হয় শুনি। তো যাই হোক, এগুলি তো শুনলাম। শোনার পরে আমি ওখান থেকে ব্যাক করলাম, ব্যাক করে আমি বাসায় দেখলাম, বাসা থেকে রামপুরা বাসাও নিলাম। নেয়ার পরে রামপুরা বাসা নেওয়ার পরে সে আরও আসে না বাসায়, আরও আসে না। কিরে, তোমার জন্য আমি বাসা আগাই নিলাম, তুমি বাসায় আসো না কেন? আসো না বলে আমার অফিসে অনেক কাজ। এর মধ্যে কি করলো, সে আমি ফোন দিল, সে আমার ফোন নাম্বারটা ব্লক করে রেখে দিছে। অন্য ফোন দিয়ে ফোন দিল, সেটাও ব্লক। সুতরাং আমি পারতেছি না কোনো মানে ওকে চেজ করতে।
তো আমি ওর অফিসের কলিগের সাথে যোগাযোগ করে ওর সম্বন্ধে ইনফরমেশনটা নেই যে ও অফিসে নাকি ব্যাপার কি। এতেও আরও ক্ষিপ্ত হয়ে আমার বাবাকে ফোন দেয়, কেন না হবে। বাবাকে বলে আপনার মেয়ে সেই মানে দুনিয়ার কথা নোংরা নোংরা ভাষায় গালাগালি, এটা তো এমনি তো রেগুলার চলতো, আর সেটা সেদিন থেকে আরও বেড়ে গেল। আমার বাবাকে বললাম ওর ভাইকে সহ ডাকো। ওর ভাই সহ আসলো, আসার পর সে এমন মানে আমার বাবা মায়ের সাথে সামনে এমন নোংরা নোংরা কথা বলতেছে, মানে যা বলার মানে বাহিরে। সে বলতেছে তুই আমার মাকে বলতেছে তুই আমার মা না, তুই কি আমার মা, তুই কেন বলস বাড়িঘর করার কথা, আমার ছেলে রাস্তায় থাকবে, তোর সমস্যা কি, এরকম ভাষায়। তার ভাইও কিছু বলতেছে না। এখন আমার বাবা উল্টা বিরক্ত হয়ে আমার গালি 2টা চট দিছে। ওরে না শাসন করে আমারই চট দিছে, যে কারণ আমার বাবার কেন চট দিছে আমি বুঝছি, যে আজকের এই বেয়াদবিটা আমার জন্যই সে সাহস পাইছে। কেন সাহস পাইছে? তাকে বিয়ে তো আমিই করছি, আমার ফ্যামিলি তো বলছে যে এই মানে এই ছেলেকে করো না, সমস্যা আছে। তো যাই হোক, পরে আব্বা বলল যে তোমরা আলাদা বাসা নিবা, আমি আর তোমাদের লাইবিলিটিস নিব না, তোমরা আলাদা বাসা নিয়ে তোমরা কিভাবে ভালো থাকবা থাকো। ভালো কথা। খন তো ওর মাথায় বোঝাটা পড়লো যে আলাদা বাসা নিতে হবে। দেন সে কি করলো, বললো যে আচ্ছা ঠিক আছে আলাদা বাসা নিব, আমরা আলাদা বাসা নিব। ওর ভাই আবার বুঝাইল আঙ্কেলে রাখেন, ও তো মাথা গরম। তো বলে যে বাবা আমি রাখতে রাখতে তো আমি এত কিছু শুনতে পারবো না। এত সমস্যা, এত কিছু। তা ওরা ওদের মতো ভালো থাকলে থাকুক, এটা বলল। বলার পরে এই হ্যাগো এরপরে আসলো ওইটা ছিল, ও কি করলো একদম ওই ঝগড়াঝাটি করে ব্যাগটা গুছাই নিয়ে একবারে হোস্টেলে যায় উঠলো। ওর বসের কাছে আমি ফোন দিলাম, দিয়ে বললাম যে স্যার দেখেন তো একটু ওইকে বুঝাইতে পারেন কিনা। তো বলতেছে যে আচ্ছা ঠিক আছে তোমরা আলাদা বাসা নাও। উনি আবার পরামর্শ দিল যে তোমরা আলাদা বাসা নাও, নিলে দেখবা সব ঠিক হয়ে গেছে। তো আমিও চিন্তা করলাম যে আলাদা বাসায় নেই। বাসায় আসার পরে স্যার বুঝানোর পরও বাসায় আসলো, আসার পর 2-1 দিন আমার সাথে ভালো ব্যবহারটা খারাপ না। তখন আমি বললাম যে তোমার জন্য একটা নিউজ আছে। বলতেছে কি? আমি বলি যে সম্ভবত আমি প্রেগনেন্ট। এটা বলছে, বলার পরে ঠিক আছে তাহলে বাচ্চা নেই। এরপরে একদিন কি করছে, আমার পাশে শুয়ে আছে, সে শুয়ে থেকেও অন্য মেয়ের সাথে মেসেজিং করতেছে। সেটা আমি সকালবেলা তার মোবাইল করে ট্রেস করে ধরতে পারি। মেসেজিংয়ে লেখা তুমি খুব দেখতে কিউটি, তারপরে মানে সে আমার কাছ থেকে তো যা পাওয়ার পাইছে। এখন সে অন্য মেয়েদের ইমপ্রেস করার চেষ্টা করতেছে, যদি আবার অন্য কোনো নতুন মেয়ে এখন পটাতে এসে পারে। তো পরে এই মেসেজটা আমার সকালবেলা আমি মেসেজটা ধরে ফেলছি এবং মেসেজের স্ক্রিনশটগুলো নিয়ে আমার মোবাইলে আমি ট্রান্সফার করে নিছি। এটা নিয়ে দুজনের মধ্যে তুমুল ঝগড়ার পরে ও বাসা থেকে বের হয়ে গেছে। তোমার সাথে আর থাকবো না, তোমাকে আমি ডিভোর্স দিব, তুমি আমাকে কিচ্ছু দাও নাই, সারা জীবন খালি জ্বালাইছো, আর তোমাকে আমি ডিভোর্স দিব। এরপরে ও অফিসে চলে যায়, ওই হোস্টেলেই থাকে। আমার সাথে আমি যোগাযোগ করলে আমার সাথে যোগাযোগও করে না, হ্যাঁও করে না। পরে সে বলে কি যে শোনো এদিকে আমাকে কন্টিনিউয়াস ডিভোর্সের থ্রেট দিয়ে যাচ্ছে, যে তোমার সাথে আমি অসংখ্য মেসেজ পাঠিয়েছি, আমি আর লোডই দিতে পারতেছি না, আমি অসুস্থ, এই অবস্থা। মানে সবই মাত্র একটা কনসেপ্ট, মানে ওর চিন্তাভাবনাই যে আমার কিছু হোক যাতে মা মেয়ে দুজনই শেষ হয়ে যায়, মা এবং পেটের বাচ্চা যেটা সেটা দুজনেই শেষ হয়ে যায়। তো পরে এইখান থেকে বের হলাম, আমি বললাম যে নাই কিছু একটা করতে হয়। তখন ও বলতেছে ওকে, আমি ইমপ্রেস করার চেষ্টা করলাম। তখন ও বলতেছে যে শোনো তুমি আমার সাথে সংসার করতে চাও, তাহলে তুমি তোমার বাবাকে নিয়ে আমার ভাইয়ের বাসায় আসবা। আমি বললাম যে আমি একা আসি, আমার বাচ্চাকে নিয়ে আমি একা আসি, আমি যেখানে রাখবো আমি সেখানে থাকবো, আমি তো বাবাকে নিয়ে আসার দরকার নাই। বলে না তোমার বাবাকে নিয়ে আসবো, মানে সেখানেও তার আরও কিছু শর্ত থাকবে, কিছু চাওয়া থাকবে। গেলাম, যাওয়ার পরে সে আমার বাবাকে ওখানে বলল যে 2 লাখ টাকা আরও দিতে হবে, ফার্নিচার কেনার জন্য, যে বাসায় নিতেছি ফার্নিচার কেনার জন্য 2 লাখ টাকা দিতে হবে। আর আর আমাকে বলল যে সংসার খরচের টোটাল দায়িত্ব তোমার, আমি কোনো কিছু জানি না। আমি বললাম আচ্ছা ঠিক আছে তাও, কারণ আমার মনে হলো যে আমি বাচ্চাটাকে নিয়ে, যেহেতু আমার মানে পেটে একটা বাচ্চা, মানে তার লাইফটাও তো সেভ করা দরকার। কারণ বারবার ওই সময় আমার কন্ডিশনটা এতটা ক্রিটিক্যাল হয়ে গেছে যে বারবার মানে আমার ব্লিডিং হচ্ছে, মানে বাচ্চা থাকার পরেও ব্লিডিং হচ্ছে। ডাক্তার বলছে যে তোমার টোটালি রেস্ট দরকার, আর এই মেন্টাল প্রেশারগুলো নেওয়া যাবে না। তো যাই হোক, বসুন্ধরায় আমরা অফিসের পাশে আবার বাসা নিলাম, আমার অফিসের পাশে। বাসা নেওয়ার পর আমার ছোট ছেলেটাকে কেউ রাখে না, আমাকে সাথে করে অফিস নিয়ে যেতে হয়, নইলে ওখান থেকে এসে রামপুরে এসে বাবার বাসায় দিয়ে যেতে হয়। এইভাবে 1 মাস কন্টিনিউ করলাম। করার পর অফিস থেকে সকজ লেটার আস করলো। ম্যাডাম জানাইলো যে তোমার এরকম, তোমার উপর এমবি নোটিশ করছে, তুমি যদি এইভাবে বাচ্চা নিয়ে অফিস করো, এইভাবে তোমার কাজের হচ্ছে, তোমাকে একটা সামনে আমরা একটা চিঠি দিব, সকজ লেটার যেটাকে বলে সকজ লেটার, তো তুমি এটা থেকে বের হয়ে আসো, বাচ্চাকে নিয়ে আসো না। অফিস বলে, যেহেতু আমি বাচ্চাকে নিয়ে ওখানে যাই। এটা বলার পরে অফিস থেকে আমি এসে আমি ওকে বললাম, বলে যে আরে তোমার চাকরি থাকলে থাক, না থাকলে না থাকুক, চাকরি নিয়ে আমার টেনশন নাই, এরকম বলতেছে। তা আমি বলি তাহলে সংসার বলে চলবে, তখনকারটা তখন চলবে। তা ঠিক আছে আমি এখন তাহলে ওইখানে থাকবো না, তুমি যদি আমার বাবার বাসার পাশে বাসা নাও, আমি তোমার কখনো বাবার বাসায় যেতে হবে না, আমি বাচ্চাটাকে নিয়ে আসবো, আমি এই লোডটা নিতে পারতেছি না। পরে সে কি বুঝলো না বুঝলো, সে নিল। এরপরে ঠিক আছে, এর মাঝে তার ভাই 6 লাখ টাকা দিয়ে গাড়ি কিনলো। আমি চিন্তা করলাম এই টাকাটা কোথায় পাইল। আমারও প্রশ্ন তাই, হ্যাঁ, এই 6 লাখ টাকা কোথায় পাইলো? তার ভাই সংসারের খরচ দেয় না,
সে এই বিষয়ে শাসন করে নাই, কিছুই করে না, অথচ লাখ টাকা দিয়ে তার ভাই গাড়ি কিনল, শেয়ারে কিনছে, সে বলে যে শেয়ারে কিনছে আরেকজনের সাথে। তো যাই হোক, দেখতাম যে ভাবির মানে আমার চেয়ে ভাবির খোঁজটা অনেক বেশি নেওয়া হইতো, যে কোনো প্রতিদিন মানে রেগুলার ভাবিকে ফোন, ভাবির বাচ্চার খবর, ভাবির কোনো টাকা পয়সা লাগবে কিনা সেটা জিজ্ঞেস করা সব, কিন্তু আমার কিছু লাগবে কিনা বা আমার কোনো কিছু প্রয়োজন কিনা কোনোদিন জিজ্ঞেসও করে না। আমার এই বিষয়গুলো খুব দৃষ্টিকটু লাগলো। কিরে আমাকে না জানায় তার ভাইয়ের বাসা যায়, তার ভাইয়ের অ্যাবসেন্সে তার ভাবির সাথে গল্প করে আসে, বাট সে এইগুলি বিষয় কিছুই জানে না। আমি তার মোবাইলতে বিভিন্নভাবে ট্রেস করতে পারি, তো ওই যেহেতু আমার বাচ্চা পেটে আমি এইগুলি নিয়ে আর অশান্তি না বাড়াই। এভাবেই মানে চলতে চলতে রমজান মাসে সে আমারে বলল যে ল্যাপটপ কেনার জন্য একটা টাকা দিতে হবে। এই বলে সে ল্যাপটপের জন্য টাকা চাইল। তখন আমি এটা নিয়ে আমার কথা হচ্ছে যে এখন সামনে প্রেগন্যান্সি পিরিয়ড, কত টাকা লাগবে জানি না আমরা সিজারিয়ানের ক্ষেত্রে, তো তুমি এগুলি কেন করতেছো? ও হলো না, পরে আমার সাথে ঝগড়া করে আমার বাবারই ফোন দিছে, আপনি আসবেন ইফতারির টাইম, আপনি আসবেন, এসে আপনি আপনার মেয়ে সমাধান করে দিবেন, কি করবেন না করবেন আসেন, সামনাসামনি এসে বলবো। মানে মানুষ যেখানে ইফতারি করার দাওয়াত দেয় সেখানে সে বিচার করার দাওয়াত দিতেছে। তো আমি ন্যাচারালি ওর বাবাকে ফোন করে বললাম যে তোমার আসার দরকার নেই, এরা এগুলি সারা বছরই করবে, এগুলি নিয়ে তোমার মাথা ঘোরানোর দরকার নেই, তোমার আসার দরকার নেই, যা পারি করুক, ও বলছে বলুক। পরে আমার বাবা আসে নেই, আমি না করে তো আমার বাবা আসে নেই। আর আমার ছেলেটা বেশিরভাগ সময়ই দেখা যায় আমার বাসায় থাকে, আমি যাই নিয়ে আসি দিয়ে আসি, এরকম করে চলে। ইভেন আমার শাশুড়িও যায়, থাকে, আমিও থাকি। এভাবেই চলতে চলতে বাচ্চা হইল। বাচ্চা হওয়ার পরে আর এই মাঝে তো কিছু হলে আমাকে অকথ্য ভাষায় গালাগালি আর গায়ে হাত তোলা, এই বিষয় দুইটাই ছিল। সে গায়ে হাত তুলত। যাই হোক, পরে বাসায় এরপর বাসায় আসলাম। বাসায় আসার আমার মার বাসায় রাখলো। 2 সপ্তাহ পরে আমি বাসায় গেলাম, জোর করে গেলাম, আমার শাশুড়িকে নিয়ে জোর করে বাসায় গেলাম। যাওয়ার পরে আমার বাসায় বাজার করে না, উল্টা আমার গায়ে হাত তুলে আমাকে টর্চার করে আর বলে কোথায় কোথায় যে তুই টাকা দিলে দে, না দিলে তুই মর। তখন গায়ে হাত তোলা তো চলে গেছে, গায়ে হাত তোলা আগেও চলতো, কিন্তু তখন আরও বেশি হইল পরিমাণটা। ইভেন কাজের বুয়ার সামনেও গায়ে হাত তোলে, মানে কাজের বুয়ার সামনে গায়ে হাত তুলে এবং গালাগালি মুখামুখি যা আছে করে আমাকে বলল, অ্যাটলাস বলল যে তুই হয় কাবিননামা নিয়ে আসবি, ডিভোর্স নিয়ে যাবি আমার কাছ থেকে, আর নইলে তগা নিয়ে আসবি, টাকা দিবে, তোর যে অ্যাকাউন্টে যে টাকা আছে সে টাকাটা আমাকে দিবি। দিয়ে আমি কত টাকা ছিল আমার, প্রায় 13 লাখের উপরে টাকা। ওই সময়টা তো লোভ ছিল ওর প্রতি, ওর লোভ ছিল আমার প্রতি, টাকার প্রতি একটা লোভ ছিল, কারণ ওই টাকা দিয়েই তো আমি সংসারের সব মিলে ম্যানেজ করে চালাইতাম, আবার সব গেট টুগেদার থেকে সব কিছু। পরে যাই হোক, আমি সেদিন ও তাড়াই দিল, আমি ও বাসা থেকে বের হয়ে আসলাম। আসার পরে কেউ ওর মানে বাসায় নিয়ে যাওয়ার জন্য বা কেউ মানে ওরকমভাবে কেউ খোঁজ নেয় নাই। ইভেন তার ভাইও আসছে সেদিন, তার মাও ছিল বাসায়, তার ভাবিও আসে, কেউ বলে নাই যে বউকে বাসায় নিয়ে আসি, যা হবার হয়েছে আমরা যে নিয়ে আসি, নিয়ে আসলো না, যেও করলো না। উল্টায় সে বারবার মেসেজ দিচ্ছে যে তোমাকে আমি ডিভোর্স দিব, তুমি রেডি হও, তোমার বা গার্ডিয়ান নিয়ে বসো, কারণ সে এখন আর আমার কাছ থেকে টাকা পাচ্ছে না। অনেকভাবে তার অফিস কলিগ থেকে শুরু করে অনেকভাবে তাকে করার চেষ্টা করলাম। তাকে পরে একদিন তাকে নিয়ে, তার ভাই সহ তাকে নিয়ে আবার বসা হইল। বসে সে সবার সামনে আমাকে প্রপোজাল দিল যদি আমি ফ্ল্যাট সেল করে দিই। মানে আমি এর মধ্যে কি করছি, ইনসিকিউরিটির কারণে আমি ওই টাকা দিয়ে যেহেতু বাসা ভাড়া দেওয়া লাগতেছিল, আমি চিন্তা করছি মানে হ্যাঁ, আমি এই যে বাসার থেকে ওই যে আমাকে বের করে দিল, দেওয়ার পরে যেহেতু ও টাকাটা চাচ্ছিল, আমি ইনসিকিউর ফিল করতেছিলাম, তো আমি আরো একটা ফ্ল্যাট দেখেছিলাম। আচ্ছা, তো সেই ফ্ল্যাটটা আমি বুকিং দিয়ে দিলাম, ওই টাকাটা দিয়ে বুকিং দিয়ে দিলাম আমার বাবার সাথে পরামর্শ করে যে আমি যদি লোনও করি তাহলে ওই টাকা দিয়ে আমরা বাসা ভাড়ার টাকা দিয়ে আমি লোন শোধ করব, আর ওর টাকা দিয়ে ও সংসার চালাবে। এটা চিন্তা করে ওকে, মানে আগে জানতো কিন্তু বুকিং দেওয়ার সময় ওই মুহূর্তে জানা। তবে আমি ওই দিন বুকিং দিয়ে আমি ওর ভাইয়ের সাথে আগে পরামর্শ, ভাইকে বলছি যে ভাইয়া এই করছি আমি, এটা ওর বড় ভাই যেহেতু সে জানাইছে। ও এসে শর্ত দিল যে আমার সাথে গাজীপুর চলে যেতে হবে, চাকরি করা লাগবে না, আর যদি পারে চাকরি সেটা পরের কথা, ও যদি বাচ্চা মেনটেন করে করতে পারে পরের কথা, আমি জানি না, সেটা আমার দায়িত্ব না, ওর দায়িত্ব। আর ফ্লট সেল করে টাকা নিয়ে আসতে হবে। আমি তো এই শর্তে রাজি হব না। আগের দিন মানে ডিভোর্স দিয়ে পরের দিন সে আমাকে 5,000 টাকা আমার অ্যাকাউন্টে দিল, আমি জানিও না। যাই হোক, এরপরে সেই বলতেছে ডিভোর্স লেটার পাঠাইছি, রিসিভ করছি, করে দেখি এরকম কোনো কাজের সিল নাই, কোনো কিচ্ছু নাই। আমি কমিশনার কার্যালয়ে ফোন দিলাম খোঁজ নিতে যে কি আসছে কি না, তো ওনারা বলল যে আপনারা আসেন। আমি এখনও কোনো চিঠি পাই নাই, তবে আপনারা আসেন। ওই পক্ষে ওর ডেট দিল, ওই পক্ষের আমাদেরও ডেট দিল।
যাওয়ার পরে সেখানে যাওয়ার পর ভাইলা সেখানে তারা মিউচুয়ালি কিছু কথা বলল না। আমি যা বলি সেটা তো আমার দোষ হয়ে যায়, আর ছেলে যা বলে সেটাতে কোনো দোষ নাই। মানে ছেলের পক্ষ থেকে নিশ্চয়ই কোনো কিছু ইয়া করছে এবং বলল মেয়ের মাথায় গন্ডগোল আছে, আমি পাগল। আমাকে মেসেজও দিছে সেই মেসেজগুলা, এবং শর্ত দিল মেয়ে বাবার গাজীপুর যেয়ে থাকবে, চাকরি করলে স্যালারি 30,000 টাকা ছেলের হাতে দিবে, আর ফ্ল্যাট বিক্রি করে টাকা নিয়ে চলে যাবে। এই কন্ডিশন কে দিয়েছে? ওদের গ্রামের ও চেয়ারম্যান মেম্বাররা, যেহেতু আমি যে ওই যে ডিভোর্সটা মানে সত্যি কিনা বা আমি তুলতে গিয়েছি, ওই যে সালিশি বৈঠকে একটা ইয়া হয় না, বিচার হয় না, এই কন্ডিশনগুলো দিয়েছে। ইভেন আমি যদি চাকরি করি তো আমার স্যালারির টাকা আর এদিকে আমার ফ্ল্যাটটা বুঝে পাইছি ভাড়া দিয়ে আছে, তো বলতেছে যে সেই ভাড়ার টাকাটাও ছেলে নেবে, মানে আমার সব টাকা ছেলে নেবে, আমার কোনো দায়িত্ব ছেলে নেবে না। এবং ওই ছেলেকে একটা লিখিতও দিল। ও কি করলো, আমি এরপর আমার বাবা আমাকে পাঠালো, বললাম মানুষের মন তো পরিবর্তন হয়, দেখো পারো কি না। তো গেলাম ওর বাড়িতে থাকলাম। ও আমার সাথে রাতেই থাকতেছে, সকালে থাকতেছে, উঠে আমাকে বলতেছে তুই ফ্ল্যাট সেল করে টাকা দিবি না, তোরকে তো আমি চিনি, তো তুই আমারে ডিভোর্স দে, চল এখন যাবি মিউচুয়াল ডিভোর্স দিতে, যদি না যাস তাহলে ভালো হবে না। আমি বলতেছে যে দেখো এরকম মিউচুয়াল ডিভোর্স আমি দিব না, আমি কোনোদিন তোমাকে ডিভোর্স দিব না। তখন সে কী করলো, আমার গায়ে 2টা হাত তুললো, তুলে তারপর আবার বের হয়ে চলে গেল, বাসা থেকে বের হয়ে গেল। তারপরে বলল যে আমি বাসা নিব, যদি পারস গাজীপুর আসবি, না পারলে ইয়া করবি। তো ফোনে যে ওইখানে রাতের বেলা আমি বললাম যে কোনো হাজবেন্ড কি এরকম আছে শুনছো যে ওয়াইফের সাথে রিলেশন করে যায়, 5 মিনিট পরেই বলে যে চলো কাজী অফিসে যাই মিউচুয়াল ডিভোর্স দিই। এই মেসেজটা দিছে। তখন সে এই জন্য আমার বাবাকে ফোন দিছে, বলে যে আপনার মেয়ে আমাকে অক্ষত ভাষায় গালাগালি করতেছে। তো আব্বু বাইরে ছিল, এসে বলতেছে কি করছে। তো এটা নিয়ে পরের দিন আমি বললাম যে তুমি আমার বাবাকে বলতে গেছো কেন, এই জন্য তোমার বাবা মেসেজ দেখছে, তুমি না বললে তোমার বাবা মেসেজ দেখতো না। তো সে তখন কি করলো, সে আমাকে ফোনেই বলল 3 তালাক দিল, 1 তালাক 2 তালাক 3 তালাক, বয়ান তালাক। সে আবার ফোনেই বলল যে তোর সাথে আমি সংসার করবো, যা তোর 3 তালাক দিলাম। এরপর আবার একটু পরে ফোন দিয়ে বলতেছে যে সরি, কারণ এটা তো আমার কাছে রেকর্ড থাকবে, আমি তো শুনাইতে পারবো সবাইকে যে না ঠিক আছে আমি বাসা নিচ্ছি, তুমি এখানে আসবা, এসে ফ্ল্যাটটা সেল করবা, সব ইয়া করবা, এগুলো বলতেছে। তো আমি বলতেছি যে দেখি, আমি চিন্তা করে দেখি। পরে ও বলল যে আমি আসতেছি, একদিন পরে বলতেছে আমি বাসায় আসতেছি, তুমি সব কিছু গাছাও। আমি গাজীপুর বাসা নিছি, যাব। আমার বাবা তখন আমি বললাম, বাবাকে বলল, তখন আমার বাবা বলল যে দেখো শোনো আমি কয়েকটা কথা বলবো, তুমি বড় হয়েছ, তোমার ডিসিশন। এই ছেলেটা এই পর্যন্ত যা করছে তাতে কি মনে হয়েছে যে এই ছেলেটা তোমার সাথে বাকি দিনে সুন্দরভাবে সংসার করবে, আর তোমার একটা বাচ্চার কোনো ক্ষতি হয়ে গেলে সেই লায়াবিলিটিসটা কে নিবে? বা আজকে তুমি ভালো আছো, সবার সামনে এই ছেলেটা যা করতেছে, মনে করো একটা ক্রাইম ঘটায়, বলো যে এই ক্রাইমটা তুমি ঘটাইছো, তখন সেটার থেকে তোমাকে আমি উদ্ধার করব কিভাবে? এখন তুমি ডিসিশন নাও, তুমি কি করবা না করবা, কারণ তোমার একান্তই লাইফ, তোমার জীবন, তোমার বাচ্চা, তোমার ডিসিশন। তারপরে সে আবার যায় চেয়ারম্যানকে দিয়ে আমার বাবাকে ফোন করাইলো। ফোন করে চেয়ারম্যান বলতেছে যে এরকম ফ্ল্যাট বিক্রি করে দিলে তো কোনো ঝামেলা হতো না, আপনি ফ্ল্যাট বিক্রি করে এখনো দেন নাই কেন? তখন আমার বাবা কিছু কথা বলে আপনার মেয়েই তো কোনো দিন অ্যান্সার দিতে পারছে, এই পর্যন্ত এখানে আসছিল, তখনও তো কি বলছে, যা বলছে সবই তো আপনার মেয়ের দোষ, আপনার ছেলের দোষ কি পাইছেন? তখন আর মানে আব্বা যখন বলতে নিছে তখন সে ফোনটা কেটে দিছে, এরপর ফোন ধরে নাই। তারপরে এরকম বারবার টাকা চাইল। পরে আমি কোর্টে গেলাম যে ঠিক আছে আমি কেস করি। লয়ার কি করলো ভাইয়া, লয়ার আমার মামলাটাকে 12টা বাঁচাইল। মানে সে ওই পক্ষ থেকে টাকা খাইল, খেয়ে টাকা নিশ্চয়ই খাইছে, নইলে মানে সে এমনভাবে, আমি তো তাকে সব খুলে বলছি, সে জানে, সে মামলাটাকে এমনভাবে মানে তৈরি করলো যে মামলাটাকে সাক্ষী দিলে ওটা আমাকেই জেলে ঢুকতে হবে। তো যাই হোক, মামলা 12টার পরে আমি মামলাটা তুলে নিলাম, আর এর মধ্যে সে ডিভোর্স লেটার পাঠাইলো, আমি রিসিভ করি নাই। আমার হাজবেন্ড মেসেজ দিয়ে বলতেছে, ফোনে কখনো কথা বলে না, মেসেজ দিয়ে বলতেছে। তখন আমি বলতেছি যে দেখেন আমি এখন ভোর টোষণ মামলা করছি। তখন আমি